আমরা যে 8 মাসে ট্রেনিং এ আসতো না, মানে যারা কোনো বোধ বুদ্ধি তৈরি হয়নি যে ট্রেনিং এ যেতে হবে, সে বেটার জায়গায় ছিল না যে অলরেডি 8 মাস মানে অ্যাট লিস্ট সিরিয়াস হোক বা না হোক, এখনো মেডিকেল সাবজেক্ট তৈরি হয়নি, বাট সিরিয়াস। তো যে সিরিয়াস সে অলরেডি বেটার জায়গায় আছে। यस। তো আজকে আমরা সুজিতকে দেখি, দুর্গাকে দেখি, বা আরো অনেক লটস অফ লিডার আছে এই হলে। তো শুধু নেই, এন্টায়ার ইন্ডিয়াতে এরকম কয়েক হাজার হল চলে। এন্টায়ার ইন্ডিয়াতে প্রত্যেকটা হলে এরকম কাউন্ট করলে কয়েক হাজার লিডার আছে। প্রতিদিন স্মার্ট ভ্যালুতে কেউ না কেউ বাইক অ্যাচিভ করছে, প্রতিদিন স্মার্ট ভ্যালুতে কেউ না কেউ ল্যাপটপ অ্যাচিভ করছে, প্রতিদিন স্মার্ট ভ্যালুতে কেউ না কেউ গাড়ি অ্যাচিভ করছে, প্রতিদিন স্মার্ট ভ্যালুতে কেউ না কেউ একটা বাড়ি কিনেছে, কেউ একটা বাড়ি কিনেছিল এখন দ্বিতীয় নম্বর বাড়ি কিনছে, কেউ একটা গাড়ি কিনেছিল এখন তৃতীয় নম্বর গাড়ি কিনছে, তৃতীয় চতুর্থ চলছে না। কেউ বাইক, কারোর ইন্টারভিউ দেখা যায় সে জীবনে স্মার্ট ভ্যালু পড়াকালীন 6টা বাইক কিনে নিয়েছে। কেউ প্রতি বছর নতুন আইফোন বেরোয় আর নতুন আইফোন মডেলটা কিনে। তো স্মার্ট ভ্যালু ওয়েবসাইট যদি ঘাটা যায় তাহলে রোজ দিন দেখা যাবে কেউ না কেউ কিছু না কিছু অ্যাচিভ করে চলছে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পরিবার থেকে। ঠিক না বল? তার মানে আজ থেকে 25 বছর আগে একটা কথা মানুষ বলতো, আর তখনকার সময় যারা স্মার্ট ভ্যালু করতো তারা ওই কথাটা শুনতো বা শুনতো না বা শুনতে হতো। কেউ বিলিভ করে ফেলতো, কেউ বিলিভ করতো না, হোয়াটএভার, বাট শুনতে পেত। সেটা কি? সেটা হলো সবার দ্বারা হবে না। সময় চলতে থাকলো, তখন মানুষ বলতে শুরু করলো হয়, কিন্তু আগে যারা হয়েছে এসে তাদের হয়। সময় আরো পরিবর্তন হলো, মানুষের কথাবার্তা চেঞ্জ হলো, তখন মানুষ বলতে শুরু করলো সেটা কি হয়, এখন আর হবে না, এখন আর কেউ খাবে না, এখন অনেকে জেনে গেছে। তো ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কমিউনিকেশন, সময় বদলেছে, মানুষের কথা বদলেছে, বাট নেগেটিভিটি থেকেই গেছে আর থেকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। আর আজ থেকে 25 বছর আগে যখন নেগেটিভিটি কেউ বলতো, তো এটা শুনে অনেকে বিলিভ করে সিস্টেমটাকে ছেড়ে দেয়। কিন্তু ওই সময়ও কিছু মানুষ লজিক দিয়ে সাবজেক্টটাকে বুঝেছিল বলে ওই সময় যখন অনেক মানুষ সিস্টেম ছেড়ে দিয়েছে, ওই সময় কিন্তু কিছু মানুষ সাকসেসফুল হয়ে দেখেছে। তার 5 বছর পরে অনেক মানুষ সিস্টেম ছেড়েছে, সিস্টেম এস্টাবলিশড হয়েছে, কিন্তু তারপরেও অনেক মানুষ সিস্টেম ছেড়েছে, কিন্তু তখনও কিছু মানুষ সাকসেসফুল হয়েছে। তার 10 বছর পরে যারা এসেছে তখনও অনেক মানুষ সিস্টেম ছেড়েছে, কিন্তু ওই সময়ও কিছু মানুষ সাকসেসফুল হয়েছে। তার 15 বছর পরে অনেক মানুষ অ্যাডমিশন নিয়েছে, তখনও মানুষ নেগেটিভ দিয়েছে, তখনও মানুষ নেগেটিভ খেয়েছে, তখন সিস্টেম অনেক বেশি এস্টাবলিশড হয়ে গেছে, কয়েকশো কোটি টাকার টার্নওভার হয়ে গেছে, বাট তখনও কিছু মানুষ নেগেটিভ খেয়েছে, বাট ওই সময়ে তারও কিছু মানুষ অ্যাচিভার হয়েছে। আর আজকেও নেগেটিভ চলবে, পাশাপাশি নেগেটিভও চলবে, পাশাপাশি মানুষ নেগেটিভও খাবে, পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে উন্নত হয়ে গেছে অনেক আমাদের সোসাইটিতে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট গাইডলাইন বার করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এক্সপোজ অনেক বেশি, মানুষের কাছে এক্সাম্পল অনেক বেশি, মানুষের কাছে নলেজ অনেক বেশি, মানুষের কাছে ইন্সপিরেশন অনেক বেশি। সব কিছু থাকার পরেও এখনো কিছু মানুষ, কম হলেও কিছু মানুষ আওয়াজ মারে। দুর্ভাগ্যের বিষয় এখনো কিছু মানুষ আওয়াজ শোনে, কিন্তু এখনো কিছু মানুষ সাকসেসফুল হচ্ছে। यस। আর এটা চলতে থাকবে। যেদিনকে এটা চলা বন্ধ হয়ে যাবে সেদিনকে তার মানে আমরা পুরনো বস্তা ছেড়াছিড়ি করছি। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু আজকের প্রফেশন না। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ভারতবর্ষের বুকে আগামী 30 বছরের সবথেকে বুমিং প্রফেশন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শুধু আজকের প্রফেশন না, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আগামী 30 বছরের সবথেকে বুমিং প্রফেশন। এআই আসবে, অনেক মানুষের অনেক কিছু হবে। এআই এর যা অবস্থা হতে চলেছে, একটুখানি যদি কেউ পড়াশোনা করি তাহলে একটুখানি বোঝা যাবে কেউ রক্ষে পাবে না। কিন্তু আমি এরকমও দেখেছি ঘাটাঘাটি করে যে আগামী দিনে এআই যেমন কেউ রক্ষে পাবে না, সব প্রফেশনের কাজ এআই করে নিতে পারে, তেমনি দেখা যাচ্ছে আগামী দিনে স্মার্ট ভ্যালু থেকে মানুষ বিজনেস তো করবে, কিন্তু টিমের লিডার কম লাগবে, লিডারও লাগবে না, কাজ করার প্ল্যান শো করার জন্য একটা মানে এআই এসে কি করে দেবে, এআই এসে স্পিচ তৈরি করে দেবে, এআই এসে প্ল্যান শো করতে পারবে।
দ্যাট ক্লিয়ার ইয়েস অর নো? কিন্তু এআই এসে কাউকে রিপ্লেস করতে পারবে না। এআই এসে আমার বিজনেসটাকে আমার থেকে ছেনাতে পারবে না। কথাগুলো বুঝতে পারছি? তো সুতরাং আগামী 30 বছরের জন্য কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অনেক বিরাট বড় বুমিং সেশন। আমাকে এবার দেখতে হবে এত মানুষ হচ্ছে, আমি কি হব? সবার নিজের পৃথিবী থাকে, সবাইকে নিজের ব্রেনে নিজের পৃথিবী বানাতে হবে, না হলে হবে না। আমার লাইফে আমি যা দেখি, আমি আমার লাইফ দিয়ে যা ঘাটি এবং মানুষের মানসিকতা দেখি, আমি দেখতে পাই ফেলিওর হওয়ার পিছনে অনেক কারণ বিলং করে, অনেক কারণ। ছোটখাটো কারণ তো ভর্তি আছে, তার মধ্যে সবথেকে বড় কারণ যেটা, সেটা হলো আগ্রহের অভাব। মানে আগ্রহই নেই। সিস্টেমটা হুট করে পেয়ে যাওয়া, সিস্টেমটা পাওয়ার একদিন আগেও জানতো না যে আমি একটা এত বড় সিস্টেম পাচ্ছি, হুট করে সিস্টেম পেয়ে গেছে। এবার হুট করে সিস্টেম পেয়ে গেলেই সেই মানুষটা সাকসেসফুল নেচারের হবে? হবে? আওয়াজ পেলাম না, হবে? সাকসেসফুল নেচার বিল্ড করার আগে সাকসেসফুল প্ল্যাটফর্ম পেয়ে গেছে, তার মানে যে সাকসেসফুল হয়ে যাবে এরকম কোনো মানে নেই। মানুষ তো এখনো পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারে না। যেমন আমি সেদিনকে একটা স্টিভ জবসের লেখা পড়ছিলাম, খুব ভালো কথা বলছে, দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটি, জিরো থেকে যে বিরাট কিছু বিল্ড আপ করে গেছে এই পৃথিবীতে। সে বলছে ব্যস্ত থাকা আর কাজ করা দুটো আলাদা জিনিস। ব্যস্ত থাকা আর কাজ করা দুটো আলাদা জিনিস। ব্যস্ত থাকলেই কেউ কাজ করছে না। ইনকাম করা আর ক্যারিয়ার বানানো দুটো আলাদা জিনিস। ইনকাম করলেই কেউ ক্যারিয়ার বানাতে পারবে না। তাহলে ভারতবর্ষের আজকে কোটি কোটি মানুষ কিছু না কিছু ইনকাম তো করছে প্রতিদিন খেটে। 10 বছর পরেও তারা কি ক্যারিয়ার বিল্ড আপ করছে? 20 বছর পরেও কি তারা ক্যারিয়ার বিল্ড আপ করছে? না, তাদের ভবিষ্যৎ এখন প্রেডিক্টেবল হয়ে গেছে। প্রেডিক্টেবল মানে এইটুখানি প্রেডিক্টেবল হয়ে গেছে যে 10 বছর আমি কোথাও পৌঁছেছি সেটা দেখে বোঝা যাবে আগামী 10 বছরের জন্য আমি সেমভাবে খেটে যাই, এত দূর যেতে পারবো, এর বাইরে যেতে পারবো। আমার কথাগুলো বুঝতে পারছি এসব? কিন্তু যতক্ষণে সেন্স তৈরি হয়, যতক্ষণে ম্যাচুরিটি তৈরি হয় জীবন থেকে, তখন ইয়াং এজটাই চলে গেছে। 40 বছর বয়স হয়ে গেছে, 25 বছরে 30 বছরে কাজ করা স্টার্ট করেছে, 10-15 বছর এমনি কেটে গেছে। ইয়াং এজ, বাড়ির অত প্রেসার নেই, পকেটে পয়সা আসছে, মস্তি করতে করতে কোনো না কোনো ভাবে ইয়াং এজটা কেটে গেল। 35 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, এখন আর নতুন করে কিছু করার জায়গা নেই। লাইফটা ওখানেই শেষ হয়ে গেল। ওইটাই লাইফের শেষ, ওর লাইফ ওখানেই শেষ। ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না। ওখান থেকে বেরিয়ে ওর জন্য যা যা জায়গা আছে প্রত্যেকটা জায়গার অবস্থা শেষ। আমার কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ। আমি সেদিনকে একটা দেখছিলাম, খুব ভালো বলছে, ভারতবর্ষে আজকে যা জনসংখ্যা 0.0001% মানুষ একটা কোম্পানির সিইও হতে পারে। ভারতবর্ষে আজকে যা জনসংখ্যা 0.0001% মানুষ হয়তো একটা কোম্পানির সিইও হতে পারে। যারা ওই কোম্পানির সিইও হয়, মানে একটা পুরো গোটা কোম্পানিতে হয়তো একজন, হয়তো ওই কোম্পানিতে 6 লাখ লোক কাজ করে, একজন সিইও। যে সিইও হয় তার বুদ্ধি নিশ্চয়ই 6 লাখের থেকে বেশি, তার ইন্টেলিজেন্স নিশ্চয়ই 6 লাখের থেকে বেশি, হ্যাঁ কি না? একটা কোম্পানিতে ওখানে 1000 কোটি টাকার টার্নওভার হচ্ছে, এই 1000 কোটি টাকার টার্নওভারের পুরো ম্যানেজমেন্ট ওর ঘাড়ে আছে। অতটা রিস্ক, অতটা প্রেস্টিজিয়াস ইস্যু। ওই কোম্পানিতে যদি কোনো কারণে ফল ডাউন হয়, তাহলে ওর চাকরিটা যেমন যাবে, নেক্সট কোনো কোম্পানিতে প্রথমেই জিজ্ঞাসা করবে তোমার ট্র্যাক রেকর্ড কি, তুমি কি একটা কোম্পানিকে তুলেছো না একটা কোম্পানিকে ফেলেছো। তার মানে যতটা হায়ার পজিশনে বসে আছে ততটাই বেশি রিস্কে আছে। কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ কি? তার মানে একটা সিইও খুব কম মানুষ হতে পারে। মেজরিটি অফ সিইও, ওখানে রিপোর্ট দেখাচ্ছিল মেজরিটি অফ সিইও ইয়ারলি ইনকাম 1.5 থেকে 2 কোটি টাকা। তার মানে এত বড় একটা ইন্টেলিজেন্স পার্সোনালিটি যে তার জীবনের হয়তো কত পুজো, কত বিয়ে বাড়ি, কত সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার টাইম, এগুলো সব স্যাক্রিফাইস করে লাইফে একটা গোলের পিছনে। এর লাইফে ম্যাচুরিটি ছোটবেলা থেকে সিরিয়াস, ছোটবেলা থেকে ম্যাচিউর, ছোটবেলা থেকে প্রতি বছর তপস্যা করে করে নিজের লাইফে র্যাঙ্ক করেছে, প্রতি বছর ডুবিয়ে দিয়েছে নিজেকে ক্যারিয়ারের জন্য, তারপরে গিয়ে একটা সময় গিয়ে একটা ভালো পোস্ট পেয়েছে। আমরা স্মার্ট ভ্যালু করতে গিয়ে কি হয়, এক সময় আমাদের বাধা হয়ে দাঁড়ায় পড়াশোনা। পড়াশোনা কোনোদিন বাধা না, পড়াশোনা
কাকে বলে এটা আগে বুঝতে যদি না পারি তালে বাধা। আমি আমার লাইফে পড়াশোনা আমার কাছে ছিল ধর্মের মতো। মানে কেউ যদি আমাকে বলে তোমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে, মানে আমাকে ধর্ম থেকে বিচ্যুত করে দেওয়া যেমন, তেমনি পড়াশোনা ছেড়ে দেওয়াকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমি পড়াশোনা ছেড়ে হঠাৎ করে আমার ড্রপ আউট করে দিলাম, মানে 12 এ পড়তে পড়তে আমি 12 এর পড়া ছেড়ে দিলাম। বন্ধু বান্ধবরা যাচ্ছে পড়াশোনা করতে, আর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। ফার্স্ট ইয়ার পড়তে পড়তে বন্ধু বান্ধবরা যাচ্ছে ফার্স্ট ইয়ার, আমি ফার্স্ট ইয়ার ছেড়ে দিয়েছি। কলেজ থেকে বেরিয়ে গেছি, এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে এসেছি। কোনোদিন আমি সাবকনসিয়াসলি স্বপ্নে দেখতে পারবো না যে আমি এই সব থেকে বেরিয়ে এসেছি, কারণ আমার কাছে আমি ছোটবেলা থেকে সিরিয়াস, ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে সিরিয়াস, ছোটবেলা থেকে পড়াশোনা রেজাল্টের জন্য আমি লোকের প্রশংসা পেয়েছি। কোচিংয়ে হোক, স্কুলে হোক, যে কোচিংয়ে পড়াশোনা করেছি সেই কোচিংয়ে আমি মধ্যমণি হয়েছি। যেই কলেজে পড়াশোনা করেছি সেই কলেজের মধ্যমণি হয়েছি। যেই স্কুলে গেছি সেই স্কুলের প্রত্যেকটা টিচারের আমি মধ্যমণি হয়েছি। সব জায়গায় আমি নজর কেড়েছি আমার পড়াশোনার মাধ্যমে, আমার স্কিলের মাধ্যমে। তাই এটা আমার কাছে একটা বিরাট বড় সাবজেক্ট, এখান থেকে বেরিয়ে আসতে আমি পারবো না। আমার মা বাবার একটা বিরাট বড় এক্সপেকটেশন আমার উপর পড়াশোনা নিয়ে। কিন্তু যখন স্মার্ট ভ্যালুতে এলাম তখন আমি রিয়েলি জানতে পারলাম হোয়াট ইজ এডুকেশন। আমি এতদিন ডিগ্রিটাকে এডুকেশন ভাবতাম, স্মার্ট ভ্যালুতে আসার পর আমার জীবনে প্রথম জ্ঞান খুললো হোয়াট ইজ এডুকেশন এন্ড হোয়াট ইজ ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? ডিগ্রি যে আলাদা জিনিস, স্কিল যে আলাদা জিনিস, এডুকেশন যে আলাদা জিনিস, শিক্ষা যে আলাদা জিনিস, সেটা আমি প্রথম স্মার্ট ভ্যালুতে এসে বুঝলাম। কিন্তু যেই দিনকে আমি বুঝলাম আমার কোনো সিনিয়রের দরকার পড়েনি, আমাকে লাইফে একটা ডিসিশন দেবে আমি এরপর কি করব আর কি করব না। পড়াশোনা যখন করেছি আমি আমার মা বাবার চাপে করিনি, পড়াশোনা যখন করেছি আমি স্কুল কলেজের টিচারের চাপে করিনি, কোচিংয়ের চাপে করিনি। পড়াশোনা যখন করেছি, কারণ আমি একটা জিনিস বুঝি, সে স্মার্ট ভ্যালু লিডার হোক বা সে পড়াশোনা করা কোনো ভালো স্টুডেন্ট হোক, কোনো মা বাবা মেরে ধরে কাউকে জীবনে ফার্স্ট বানাতে পারবে না। মারধর করে কোনোদিন স্কুলে ফার্স্ট বয় জন্মায় না। মারধর করে পড়াশোনায় জোর জবরদস্তি পড়তে বসানো যায়, জোর জবরদস্তি পাস করানো যেতে পারে। মারধর করে কোনোদিন ফার্স্ট বয় জন্মায় না। সেম কোনোদিন সিনিয়রের রেস্ট্রিকশনে, কোনোদিন সিনিয়রের রেস্ট্রিকশনে তোমার বিজনেসটা হয়তো খুব বেশি হলে তুমি 6 মাসের জায়গায় 1 বছর টিকে যেতে পারো, বিকজ অফ সিনিয়রের রেস্ট্রিকশন। তুমি মুখে বারণ করতে পারছো না, সিনিয়রের জোর জবরদস্তিতে তুমি বাড়ি পালাতে পারছো না, রুমেই থেকে কোনো কারণে 6 মাসের জায়গায় তুমি 1 বছর এই সিস্টেমে টিকে যাবে সিনিয়রের জন্য। আর যেহেতু টিকে যাবে, হয়তো কোনো কারণে কাজও করবে বাই প্রেসার, আর দ্যাটস ওয়াই হয়তো তোমার বিজনেসটা 6 জনের জায়গায় হয়তো 20 জনের টিম বিল্ড আপ হয়ে যেতে পারে, বাট মাথায় রাখবে তুমি কোনোদিন লিডার হতে পারবে না। লিডার কোনোদিন কারোর কথায়, লিডার কোনোদিন কারোর চাপে, লিডার কোনোদিন কারোর বকুনিতে হয় না। লিডার হয় তাগিদে। এটা ক্লিয়ার? ইয়েস অর নো? লিডার কিসে হয়? তাগিদে হয়। ঠিক ভুল বিচার করার শক্তি ভগবান, এই নলেজ, শিক্ষা কথায় বলে ইউনিভার্সে যা নলেজের দরকার সব নলেজ মানুষের ভেতরে অন্তর্নিহিত, শিক্ষা সবার ভেতরে থাকে। সঠিক সময় যখন মানুষের জ্ঞান খোলে তখন সেই শিক্ষা অটোমেটিক্যালি বেরিয়ে আসে। তো সুতরাং কোন সিনিয়র দরকার পড়ে না কাউকে লিডার বানাতে গেলে। সিনিয়র একটা রোল প্লে করে অবশ্যই 20%, এই ট্রেনিং একটা রোল প্লে করে অবশ্যই 20%, 30%। যদি ট্রেনিং থেকে লিডার তৈরি হতো তাহলে যতজন ট্রেনিং এ বসতো সবাই লিডার তৈরি হতো। তাহলে আমার ট্রেনিং এর ভ্যালু কি? লিডার যদি নিজের তাগিদের উপর ডিপেন্ড করে তাহলে ট্রেনিং এর ভ্যালু না, প্যারালালি ভ্যালু আছে। 1 টাকা ছেড়ে আরেকটা হবে না, 1 টাকা ছেড়ে আরেকটা হবে না। যখন তোমার ভেতরে তাগিদ থাকবে তখন এই ট্রেনিং সিস্টেম তোমাকে জীবনে নিয়ে আসবে। আর তাগিদ না থাকলে তুমি এই ট্রেনিং সেশনে 20,000 বছর ধরে বসে থাকো, তোমার জীবনে হয়তো উন্নতি হবে না, কারণ তুমি চেঞ্জই করতে চাও। Am I making sense? Yes or no? আওয়াজ পাচ্ছি না, কথাটা বোঝাতে পারছি না? আমি তো এই জন্য একটা সিম্পল জিনিস বুঝি, ভালোবেসে কোনো কাজ না করলে সেই কাজে কয়েকশো কোটি টাকা এলেও মানুষ এক সময় বার্ন আউট হয়ে যায়, মানুষ এক সময় হতাশা হয়ে যায়, মানুষ এক সময় ভালো লাগে না, মানুষ এক সময় অন্য কিছু খোঁজে, মানুষ এক সময় অন্য জায়গায় আনন্দ খোঁজে। আমি স্মার্ট ভ্যালু করছি অলমোস্ট আমার 15 বছর ক্রস হয়ে গেল। 15টা বছর আমি 15টা বছর না অন্য কোনো জায়গায় আনন্দ খুঁজি না। 15টা বছর আমি যদি সবথেকে বেশি আনন্দ ফিল করি স্মার্ট ভ্যালু করেই ফিল করি। স্মার্ট ভ্যালু বাইরে অন্য কোনো জায়গায় আনন্দ ফিল হয়।
মাধ্যমে ফরেন করে যায় একটা এজেন্সি, তো সেই এজেন্সি পাঠায়, যেহেতু আমরা কাস্টমার বলতে পারা যায় কারণ ওখানে মাধ্যমে ঘুরতে যাই ওই এজেন্সির মাধ্যমে, তো পাঠায় নতুন নতুন কি বেরোচ্ছে, নতুন নতুন কি প্ল্যানিং এসছে ট্যুরে। তো একটা ট্যুর পাঠিয়েছে হয়তো, তো আমার ভাই বলছে দেখো কি ধামাকা ট্যুর প্ল্যানিং করেছে এসওডিসি। মানে কি প্ল্যানিং করেছে, তারপর দেখাচ্ছে দুটো দেশ, দেশটার নাম আমি ভুলে গেছি, আমি অত ধ্যান দিইনি তাই ভুলে গেছি। দেখাচ্ছে দুটো দেশ, ছবি দেখলাম অসাধারণ, বলছে দেখো কি প্ল্যানিং কি ট্যুর। আরে টাকাটা দেখি, তাই তো ফ্রিতে তো দেবে না, টাকাটা দেখি। টাকাটা হলো পার পারসন সামথিং কত দেখলাম, পার পারসন 7-8 লাখ পার পারসন। মানে এভারেজ যদি সব মিলে 8 লাখ ধরি তাহলে দুজনের কত, 2 লাখ টাকা। আরে জীবনে যদি বিয়ের আগে একবার বলতে তোমার এই ধরনের শখ আছে, এবার যার যার এই জিনিসে এক্সাইটমেন্ট থাকে। যেমন আমার ওয়াইফের কি, ও যদি দেখা যাচ্ছে একদম মানে মৃত প্রায় মরেই যাবে, এরপরে যদি বলা যায় ঘুরতে যাবে, ফাট করতে যাবে, শরীর খারাপ, উঠতে পারছে না ঘুরতে। এবার কিছু মানুষের না কিছু জিনিস আলাদা কিক আছে, ওটা বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? তো আমি ওর লাইফে একটা জিনিসে কিক দেখেছি, ঘুরতে যাওয়া। আমি বললাম যে আমাকে তুমি, এবার ও আমাকে ব্ল্যাকমেইল করছে যে আমি তোমার কাছে আর কিছু চাই, কোথাও রেস্টুরেন্টে নিয়ে যাও, কোনোদিন কোথাও একা কফি খেতে গেছো, কোনোদিন ঘুরতে নিয়ে বেরিয়েছো, সব সময় তো 10টা অ্যাসোসিয়েটকে সঙ্গে নিয়ে যাও, আমার মতো একটা কথা বলার, তোমার সাথে একটুখানি ঘোরার, একদিন হাতে হাত ধরবো। দেখো ভাই, জীবনে প্রথম দিন থেকে আমি স্মার্ট ভ্যালুর প্রথম দিন থেকে বলে দিয়েছি আমার লাইফে এগুলোর থেকে আমি বেরিয়ে এসেছি, তাই এগুলো আমি প্রথম দিন থেকে ক্লিয়ার করে দিই, তাই আমাদের কেউ ব্লেম করতে পারবে। কিন্তু তুমি প্রথম দিন থেকে কেন ক্লিয়ার করোনি যে তুমি এত বড় বড় বাঁশ নিয়ে রেডি থাকবে? জাপান ঘুরে এলাম, জাপান লাস্ট আমি ঘুরে গেছিলাম জাপানে। তো জাপানে 10 দিনে 10 লাখ খরচা, ওই টাকায় আমার একটা রোলেক্স চলে আসে। এবার আমি এইভাবে দেখি, আরে এই যে একটা খরচা 16 লাখ টাকা, এই টাকায় আমার একটা রোলেক্স চলে আসে। বলে রোলেক্স নিয়ে কি হবে? আরে রোলেক্স থেকে যাবে আর ওই ট্যুর 7 দিন পরে চলে যাবে, তাই তো? এবার কোথাও আমার একটা প্রবলেম তো আছে। কেন প্রবলেম আছে আই ডোন্ট নো। সুইজারল্যান্ডে ঘুরতে গেছি, সত্যি সুন্দর, সত্যি সুন্দর, কিন্তু কতক্ষণ দেখবো? ব্যাপারটা এবার 12 ঘন্টা বাসে জার্নি করাচ্ছে আর ঘোরাচ্ছে পুরো দেশটা। এবার আমি যেখানে যাচ্ছি চারিদিকে বড় গাছ, সুন্দর, সব জায়গায় সুন্দর লাগে। এবার 12 ঘন্টা কত সুন্দর, এবার 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তো মিনিমাম আমি ঘুমাচ্ছি বাসে। মাঝে মাঝে হঠাৎ করে এবার বাসের মধ্যে চল্লিশ জন আছে, মাঝে মাঝে হঠাৎ করে চলছে, দেখো আমার দেখছি হয়ে যাচ্ছি কথাটা কি বলতে, কিছু তো সফটওয়্যারে গ্যারাবল আছে। এবার আমি ভাবলাম ব্যাপারটা কি হতে পারে, যে কোনো জিনিসটা আমি একটু ডিপ রিয়ালাইজ করি যে ওর সাইকোলজি আমার সাইকোলজিতে কোথায় প্রবলেমটা কোথায়। আরে দেখো হয়তো তোমার না ভিতরে না অনেকটা স্পেস আছে, তাই না? সৌন্দর্যগুলো, এই প্রকৃতি সৌন্দর্যগুলো ফাট করে গ্র্যাব করে নিতে পারবে। আমার না ভিতরে মনে স্পেসটাই নেই, রিয়েলি স্পেস নেই। অনেক কিছু মাথায় চলছে, এতগুলো বাইক অ্যাচিভার বানাতে হবে, এতগুলো ক্রাউন অ্যাচিভার বানাতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এইবার ওই বিজনেসটা কি করে বাড়াবো, একটা গোল্ড অ্যাচিভার এসে কান্নাকাটি করছে, হচ্ছে না কেন, হচ্ছে না কেন। পৃথিবীতে সব মানুষের প্রবলেম কোথায়? মাথা লাগাবে না, হচ্ছে না কেন, সারা কান্নাকাটি করবে, কি হচ্ছে না। সবার রেডিমেড চাই, সিলভার অ্যাচিভার হচ্ছে না কেন, হচ্ছে না কেন, সুপার স্মার্ট হচ্ছে না কেন, হচ্ছে না কেন, নন অ্যাচিভার ও বলছে আমার হচ্ছে না কেন, হচ্ছে না কেন, আরে হচ্ছে না কেন, মাথা লাগা, হচ্ছে না কেন। এটা নিচে কি করতে হবে? হচ্ছে না মাথা লাগা, হচ্ছে না ট্রাই কর, ট্রাই করে ফেল করে আবার দেখ কোথায় ফেল করেছি, আবার মাথা লাগাতে 52 সপ্তাহ চল, তারপরে গিয়ে দেখ হয় কিনা। এবার যে একবার সুপার স্মার্ট হয়ে গেছে, নাচে কোনোভাবে, এবার সে সুপার স্মার্ট হয়ে গেছে, এবার তো সিলভারের মজা চাই। আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ
শাহরুখ খানের কথাটা বলতে পারবে আমার না ফিল্ম না হিট যাচ্ছে না তাহলে ভাবতে হবে বেটার কি করা যায় যাচ্ছে না আবার কি কথা যাচ্ছে না কি কথা সালমান খানের একটা বই হিট যাচ্ছে না লাস্ট কয়েক বছর ধরে যাচ্ছে না ফুটে যাও নাহলে পারফর্ম করো যাচ্ছে না বলে কোনো কথা নেই বেস্ট এন্ড বেস্ট ইয়েস অর নো যাচ্ছে না বলে আবার কি কথা ফুটে যাও তাহলে ঘরে বসে যাও হচ্ছে না মানে ঘরে বসে যাও হয় বলে দাও আমার কপাল খারাপ ঘরে বসে যাও আদারওয়াইজ বলো আমাকে নতুন কিছু করতে হবে আলাদা কিছু করতে হবে বেস্ট ট্রাই করতে হবে বা কর্মটা ফোকাস করো কন্টিনিউ করে যাও যদি মনে হচ্ছে আমি বেস্ট ট্রাই করে যাচ্ছি এবার তাহলে কন্টিনিউ করে যাও উপরে দাঁড়াতে ছাড়ো কন্টিনিউ করে যায় কান্নাকাটি করে কোনোদিন লিডার তৈরি হয় আবার পাচ্ছি না কথাটা বলে পাচ্ছি यस আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর কাছে গিয়ে কাঁদিনি আর কাঁদার জন্য লোকও ছিল না যদি থাকতো হয়তো কাঁদতাম তাই তো আমি কাকে গিয়ে বলবো আমার না এটা হচ্ছে না কাকে গিয়ে বলবো আমি আমার লাইফের স্টার্টিং থেকে কমপ্লেইন অ্যাটিটিউড করার জায়গা পাই কমপ্লেইনিং করার জায়গা পাই লাখ আমি মানি না সিম্পল লাখ আমি মানি না আমি মাঝখানে কি হয়েছিল মাঝখানে আমি প্রিন্স অ্যাচিভার হওয়ার পরে প্রিন্স মানে তখন আমার লাইফ তুঙ্গে চলছে প্রিন্স অ্যাচিভার হওয়ার পরে এবার কয়েকজনের সাথে মেলামেশা করার পরে সে বড় বড় শুনে মনে তানি আর ওই শান্তি ফান্তি বললে আর কিছু করে এবার আমার মাথার উপরে সিনিয়র মাথার নিচে জুনিয়র সব অনেক মানুষ আছে বিলিভ করে সবাই বলল ঠিক আছে চলো এবার আংটি নিলাম 3-4 লাখ টাকা দিয়ে 3টা আংটি নিলাম পাথর নিলাম এই পাথর ওই পাথর পাথর নিলাম পাথর নেওয়ার পরে কি হলো পাথর নেওয়ার পরে ঠিক আছে চলছিল কি চলছিল বুঝতে পারছি না কি চেঞ্জেস হচ্ছে বুঝতে পারছি কিন্তু হচ্ছে হয়তো এবার যে তুমি কিছু একটা বললাম কিছু বললো তুই কি চেঞ্জেস দেখতে পাচ্ছিস হতে পারে তোর একটা বাধা আসছিল বাধাটা কেটে গেছে কথাগুলো বলে যাচ্ছে বাট আমি সবসময় বিলিভ করি একটাই সিম্পল জিনিস কর্মের উপরে কিচ্ছু নেই যাই করে নাও আর কোনো জিনিস কোনো মানুষকে আটকাতে পারে না মাঝখানে একটা টাইম এলো বিভিন্ন রকমের লাইফে ইস্যু আসা স্টার্ট হলো কিছু বিজনেসে ইস্যু এলো ছোটখাটো কিছু ফ্যামিলি সব কিছু আমার মনে হচ্ছে বেশি গ্যারা বলে যাচ্ছে লাইফটা কি করলাম পাথরই আগে খুলে মানুষ ভয়ে নত হয় মানুষ যখন জীবনে একটু খারাপ ফেজ দেখে তখন গিয়ে কোথাও গিয়ে নত হয় আমি প্রথমে পাথর খুলে দিচ্ছি দেখো আমার হাতে কোনো পাথর একটা স্যাফায়ার কিনেছিলাম একটা এই কিনেছিলাম একটা সব খুলে দিচ্ছি কারণ বিনা পাথরে আমি প্রিন্স অ্যাচিভার হচ্ছি ভাই বিনা পাথরে প্রিন্স অ্যাচিভার হচ্ছি তো বিনা পাথরে যে প্রিন্স অ্যাচিভার হচ্ছি আর কিসের পাথর লাগবে আমার আর সেকেন্ড জিনিস হলো লজিকের ব্যাপার আছে প্রথম তো এই ছোট ছোট জিনিস আছে তোমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে ছোট ছোট জিনিস আছে যে আমার কিছু না হওয়ার পিছনে আমি ছাড়া অন্য কিছু দায়ী এই একটা সিম্পল জিনিস তোমাকে সারা লাইফের জন্য শেষ করে দেবে আজকে সিম্পলি সালমান খান বলিউডের অনেক বড় ফেস তো আওয়াজ পাচ্ছি না হ্যাঁ বলিউডের অনেক বড় ফেস তো তাকে আর কাজ চাইতে যেতে লাগে না সে 25-30 বছর ধরে যা করে দেখিয়েছে তাকে আর কাজ চাইতে যেতে লাগে আজকে তার কাছে টাকার অভাব নেই ইন্ডিয়ার কেন ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট অ্যাস্ট্রোলজারকে সে হায়ার করতে পারে যাকে সে তার খারাপ ভালো জ্যোতিষী পাথর সবকিছু দেখে নিতে পারে পারে কি পারে না বেস্ট অফ দা বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট অ্যাস্ট্রোলজার হায়ার করতে পারে এতটা টাকা আছে ওর কাছে ওর যা ফেস ভ্যালু আছে ও স্ট্রাগলার না যে কাজ চাইতে যেতে হচ্ছে কেউ কাজ দিচ্ছে না তাহলেও যদি সব কিছু করতে পারত যদি অ্যাস্ট্রোলজি দিয়ে ও চেঞ্জ করতে পারত তাহলে ওর প্রত্যেকটা বই ব্লক যাচ্ছে না অক্ষয় কুমারের কাছে যার টাকা আছে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাস্ট্রোলজার হায়ার করতে পারে বেস্ট পাথর করতে পারে তাতে যদি সলিউশন হতো তাহলে অক্ষয় কুমারের প্রত্যেকটা বই ব্যাক টু ব্যাক ফ্লপ যাচ্ছে না শাহরুখ খানকে যদি ওর পাথর বাঁচায় বা অ্যাস্ট্রোলজি বাঁচিয়েছে তাহলে শাহরুখ খানের লাস্ট কিছু বছর আগে পাঠানের 5 বছর পাঠান হবার 5 বছর
ভগবান রামচন্দ্র কে সঠিক লগ্ন সঠিক সময় দেখে রাজ্য অভিষেক করা হয়েছিল, তাহলে তার 14 বছর বনবাস যেতে হলো কেন? স্বয়ং মহাকাল, যার কাছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, সেই মহাদেবের তার স্ত্রী সতীকে পুড়ে মরতে দেখতে হলো কেন? ওই সময়কার সবথেকে পাওয়ারফুল যোদ্ধা অর্জুন কেন তাকে তার অভিমন্যুর মতো সন্তানকে হারাতে হলো? কেন কৃষ্ণ রাধাকে হারালো? কেন কৃষ্ণের যাদব বংশ ডুবে মরে গেল? মাথায় একটা জিনিস রাখতে হবে, প্রত্যেকটা জিনিস তোমাকে একটাই জিনিস ইন্ডিকেট করছে। সেটা কি? সেটা হলো এটা একটা লাইফ, আর এই লাইফে তোমার উপর থেকে অনেক কিছু দবাব আসবে, অনেক কিছু আসবে, সমস্যা, প্রবলেম। সেখান থেকে তোমাকে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াতে হবে। সেখানেই তোমাকে কর্ম করতে হবে, সেখানেই তোমাকে তোমার বিচার শক্তি, সেখানেই তোমার মেন্টাল টাফনেস, সেখানেই তোমাকে তোমার অ্যাকশন দেখাতে হবে, দিয়ে নিজেকে এক্সাম্পল প্রুভ করতে হবে। আমাকে অনেকে এসে বলে, দাদা আমার না 4টে বছর না কোনোভাবে না ফাঁকি মেরে দিলাম, 4টে বছর না দাদা এই কারণে কেটে গেল, কিছু করলাম না, 4টে বছরে না দাদা অনেকে অনেক কিছু করে নিল, আমি পিছিয়ে পড়লাম। আমি বলি এতে তো কাঁদার কিছু নেই। হ্যাঁ, এটা অনেক বড় লস। 4 বছরে তোমার সময়কার অনেকে আছে একটা বাইক কিনে দাঁড়িয়ে গেছে, অনেকে আছে স্টেজে আজকে ট্রেনিং দিচ্ছে, তুমি 4 বছর পরেও একা পিছনে বসে আছো ছোট টিম। এটা অনেক বড় লস। কিন্তু আরেকটি দিক দিয়ে দেখলে এটা লস না। লস তো যখন তুমি ওখানে ফিনিশ করে দেবে, তোমাকে হাই হুতাশ করে কোনো লাভ নেই। ভুল থেকে শেখো, আর সব সময় পজিটিভ মাইন্ডসেট করতে হবে যে আমি আমার কাহিনীকে এখান থেকে নতুন করে দাঁড় করাবো, এবং আমি একটা কাহিনী মানেবালের জন্য যে ফাঁকিবাজি মেরে 4 বছর নষ্ট করেছে, বাট সে ওই হতাশাটাকে নিজের ভেতরে আসতে দেয়নি। 4 বছরটা নষ্ট করেও যে দাঁড়ানো যায়, 4 বছরটা নষ্ট করার পরেও ভেতরে ফিলিংস নিয়ে কাজ করে নেক্সট 4 বছরের মধ্যে স্টেজে আসা যায়, এটাও তো একটা এক্সাম্পল হতে পারতো। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি না? ইচ এন্ড এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা খারাপ জায়গা থেকে, প্রত্যেকটা খারাপ জায়গা থেকে মানুষ চাইলে নিজেকে একটা এক্সাম্পল বানাতে পারে। প্রত্যেকটা খারাপ জায়গা থেকে। দ্রৌপদীর বস্ত্রহরণের মতো নোংরা, জঘন্য, সব থেকে অপমানকর কিছু হতে পারে না। পুরো রাজ্যের মধ্যে যাতে বস্ত্রহরণ করা হয়েছে, সে ভেঙে পড়েছিল, সে নিজেকে আর মেনে নিতে পারছিল না লজ্জায়। সে বুঝতে পারছিল না যে আমি এইটাকে কিভাবে এক্সেপ্ট করব, সে বুঝতে পারছিল না আমি কাউকে মুখ দেখাবো কি করে। কৃষ্ণ ওকে একটাই কথা বলেছে, এখান থেকেও যেখানে সব ফিনিশ হয়ে যায়, সেখান থেকেও ধর্ম স্থাপনা করা যায়, সেখান থেকেও ধর্ম স্থাপনা করা যায়। তোমার থেকে ধর্ম স্থাপনা শুরু হবে, এখান থেকেও ধর্ম স্থাপনা করা। রামচন্দ্র বনবাসে চলে গেছে, 14 বছরের বনবাস, পুরো জীবন যৌবন কালটা যা শেষ হয়ে গেল। 14 বছর বনবাস হওয়ার পরেও রামচন্দ্র দেখিয়ে গেছে, তুমি যেখানেই থাকো না কেন, যেই সিচুয়েশনে থাকো না কেন, তোমাকে যেই বাধা দিক না কেন, যেই ষড়যন্ত্র করুক না কেন, যাই পড়ে যাক না কেন, সেখান থেকেই নতুন ইতিহাস, নতুন এক্সাম্পল বানানো যায়। সব জায়গা থেকে হয়, সব জায়গা থেকে হয়। 7 বছরে আমি নন অ্যাচিভার থাকার পরেও আমার কাছে এই একটাই মেসেজ ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছিল। হয় 7 বছর আমি ডিপ্রেশনে পড়ে যাই, হয় 7 বছরটাকে আমি ক্যারি করে আরো 3 বছর নষ্ট করে নিজের জীবন শক্তি নষ্ট করে দিই স্মার্ট ভ্যালু থেকে। আদারওয়াইজ 7টা বছর যে আমার কিছু হয়নি, তার মধ্যে আমারও দোষ আছে। কাজ জানি না, ফাঁকিবাজি মেরেছি, খারাপ মানুষদের সাথে মিশেছি, সময় নষ্ট করেছি, মানসিক লেভেলে নিজেকে চেঞ্জ করিনি, অনেক কিছু কারণ আছে বলে 7 বছর নষ্ট হয়েছে আমার। বাট 7 বছর তখন নষ্ট হবে যদি আমার ফিনিশিং খারাপ হয়। ফিনিশিং যদি হিট হয়, এই 7 বছরের জন্য আমি লোকের কাছে ইন্সপিরেশন হয়ে যাব। কত লোক আছে আমার ভুল থাক, আমি কাজ না জানি, কাজ না পারি, স্কিল নেই, যাই হোক না কেন, 7 বছর পরে, তার 3 বছর পরে যদি আমি দাঁড়িয়ে যাই, 10 বছরে গিয়ে যখন আমি ক্রাউন অ্যাচিভার হব, ওখানে কত লোক আছে যারা আমাকে দেখে ইন্সপায়ার হবে। আরে 7 বছর অনেকে কোটিপতি হয়েছে, তাকেও দেখে যেমন ইন্সপিরেশন নেওয়া যায়। 7 বছরে কিছু করতে পারেনি বা সেও স্মার্ট ভ্যালু থেকে কোটিপতি হয়েছে, তাকেও দেখে ইন্সপিরেশন নেওয়া যায়। আর সবথেকে বেশি ইন্সপিরেশনাল হয় যারা খারাপ জায়গা থেকে উঠে লাগে।
বিলিভ করতে হবে। আমি যদি নিজেকে অনন্য না ভাবি, আমি যদি নিজেকে অন্যতম না ভাবি, আমি ভিড়ি থেকে যাব। এবার আমাদের প্রোগ্রামিংটা কি? আমরা চাই বা না চাই, এগুলো আমাদের বিলিভ করতে হবে। বাট আমরা চাই বা না চাই, আমরা এখানে এসেছি, এখান থেকে চলে যাব। প্রতিদিন আমরা ভিড়ের একটা পার্ট, অজ্ঞানত স্পেশাল কোনোদিন ভাবি না আমরা, তাই স্পেশাল হই না। নায়কই ভাবতে হবে নিজেকে। ইতিহাস পাল্টাবে তখন যখন আগে গল্পটা পাল্টাবে তোমার ভেতরে। আগে নিজের কাহিনী নিজে বিল্ড করে নাও। আর এগুলো মন্ত্র দিচ্ছি আমি, এর বাইরে তুমি সাকসেসফুল হতে পারবে না। ম্যাজিক হবে না বস, ম্যাজিক হবে এগুলো মানার পর। ফিজিক্যালি ওয়ার্ক করে ম্যাজিক হয়নি কারণ। ফিজিক্যালি ওয়ার্কের আগে কিছু ব্রেন হ্যাক আছে, ওই হ্যাকগুলো জানলে তারপরে ফিজিক্যাল ওয়ার্ক স্টার্ট করে। আওয়াজ পাচ্ছি না, বলে দেওয়া চাই। হলের মধ্যে আসলাম, ট্রেনিং নিলাম, আর ট্রেনিং থেকে বেরিয়ে গেলাম, ভিড়ের মধ্যে এলাম, ট্রেনিং এনজয় করলাম, কিছু ডায়েরিতে লিখলাম, বেরিয়ে গেলাম, হবে না। এর আগে কিছু দরকার আছে। আগে নিজের কাহিনীটা নিজেকে লিখতে হবে। আমি কেমন লাইফ চাই, নিজের জীবনে যা যা ঘটছে সবকটাকে অ্যাকসেপ্ট করতে হবে। খারাপ হলে খারাপটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। যদি তুমি অলস হও, ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি অলস, বাট এখান থেকেও ইন্সপিরেশন পাওয়া যায়। আমি অলস, বাট অলস হয়েও আমি নিজেকে চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি কিছু করে দেখিয়েছি যাতে আমিও কালকে স্টেজে গিয়ে 10টা মানুষের জীবনে ইমপ্যাক্ট ফেলতে পারি যে আমিও অলস ছিলাম, বাট আমি এইভাবে নিজেকে চেঞ্জ করলাম বলে কেন করলাম, আর তারপর আমি কোথায় গেলাম। Yes. করা যায় না? হ্যাঁ কি না? Yes. এবার তোমার ব্রেনে তোমার কোনো কাহিনী নেই। যে কোনোদিন নিজেকে কাহিনী শোনায়নি, সে পুরো পৃথিবীকে কাহিনী শোনানোর জায়গা পাবে কোনোদিন পসিবল? No. আওয়াজ পাচ্ছি না। No. যে নিজেকে কোনোদিন কাহিনী, যার মাথায় কোনোদিন নিজেকে নিয়ে কাহিনী নেই, তার মানে কি সে ভিড়? সে ভিড়। আমি আজকে এখানে এমনি এমনি দাঁড়িয়ে নেই। আমি এই জায়গাটা যেটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আমি জীবনে চেয়েছি। এবং এখনো পর্যন্ত আমি স্মার্ট ভ্যালুতে নেক্সট কোন জায়গাটা যতটা ক্লিয়ার আমার কাছে ছিল না, যতটা ক্লিয়ার আমি আমার লাইফে ক্লিয়ারলি দেখতে পেতাম আমি কি চাই স্মার্ট ভ্যালু। আমি আমার লাইফে ক্লিয়ারলি দেখতে পেতাম আমি কি চাই স্মার্ট ভ্যালু। আমি আমার লাইফে ক্লিয়ারলি দেখতে পেতাম আমি কেমন ড্রেস কোড পরবো। আমি আমার লাইফে ক্লিয়ারলি দেখতে পেতাম যে স্মার্ট ভ্যালু থেকে গাড়িটা চড়ার কি হয়, চড়ার ইম্পর্টেন্সটা কি। আমি অনেকবার বলেছি এক্সাম্পলের সাথে, আমি আবার রিপিট করছি। আমার মনে আছে যে একটা মেয়ে ছিল, আমি নাম নিচ্ছি না, আমার ছোটবেলাকার বন্ধু ছিল। খুব সুন্দর দেখতে ছিল মেয়েটা, অল্প অল্প লাইকও করতাম আমি, কিন্তু ছোটবেলা অনেক ছোট। তো যাই হোক, কত কিছু বুঝতাম না তখন, বাট ভালো। তা আমার মনে আছে স্মার্ট ভ্যালু করছি তখন আমার অলমোস্ট 3 বছর। 3 বছর পরে হঠাৎ করে মেয়েটা কোথা দিয়ে, তারপর আমার কানেকশন বন্ধ হয়ে গেছে, আমার সাথে কোনো কানেকশন নেই, স্কুল ছেড়ে দিয়েছি, কানেকশন নেই, ছোটবেলাকার একটা চেনা পরিচিতি ছিল, তো কানেকশন নেই। তো মেয়েটা হঠাৎ করে কোথা দিয়ে ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে আমাকে বলছে, বিকাশ আমি এই বলছি। আমি বললাম হ্যাঁ বল। বলছে আমরা একটা গেট টুগেদার করব, একটা রিউনিয়ন করব, সবাই যারা আমাদের ব্যাচে ছিলাম সবাই আসার জন্য রেডি, সবার সাথে আমার কথা হয়ে গেছে। মানে ও উদ্যোক্তা, বুঝতে পারছি, সবার সাথে কথা হয়ে গেছে, সবাই আসছে, এই তারিখে আসতে হবে, চলে আসবে। তোকে বলে দিলাম। আর আমি তখন একটা জিনিস বুঝে গেছি, সারা জীবন ভিখারির মাফিক লাইফ কাটিয়েছি। রিলেটিভদের বাড়িতে গেলে কেউ পাত্তা দেয় না, বিয়ে বাড়িতে গেলে সালা কেউ পাত্তা দেয় না, কোথাও সালা কেউ পাত্তা দেয় না। স্মার্ট ভ্যালুতে, হ্যাঁ স্মার্ট ভ্যালু আসার আগে এইভাবে জীবন চলছিল, জ্ঞান ছিল না, চোখ ছিল না, ড্রিম ছিল না। স্মার্ট ভ্যালুতে আসার পরে পাল্টেছে। স্মার্ট ভ্যালুতে আসার পরে নিজেকে দেখার ধরন পাল্টেছে। স্মার্ট ভ্যালুতে আসার পরে ভিড়ের মধ্যে গেলে যে আমি স্মার্ট ভ্যালু করছি, আমার একটা লাইফ থাকা দরকার, আমি স্মার্ট ভ্যালু করছি, আমার সাকসেস থাকা দরকার, এটা পাল্টেছে। ড্যাং করে রিস্কা করে ড্যাং করে হেঁটে লোকের বাড়ি খেতে যাচ্ছি, নেই আর ওই বিকাশ দোষার নেই, পাল্টেছে। এবার ঢুকবো, যখন ঢুকবো সেখানে 500 লোক তাকাবে একবার, সারা জীবন হীনমন্যতায় কাটিয়েছি। তো কোনায় না ঢুকে গেছিল দুঃখটা, কিন্তু হারিয়ে গেছিল।
স্মার্ট ভ্যালুতে কোনো না কোনো সিনিয়র, স্মার্ট ভ্যালু কোনো না কোনো ট্রেনিং, আর স্মার্ট ভ্যালুতে কোনো না কোনো গরিব ঘরের ছেলেকে উঠতে দেখে না ওই ভেতরে দুঃখটা যেটা হারিয়ে গেছিল সেটা বেরিয়ে এসেছিল আর চিৎকার করে বলেছিল আমাকে এবার প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধের যারা যাদের নেই, গরিবের অত্যাচারে যারা মরে গেছে, গরিবের অত্যাচারে যাদের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, তাদের জন্য স্মার্ট ভ্যালু বর্তন না। যাদের ভেতরে প্রতিশোধের জ্বালা আছে, সারা জীবন লোকের অপমান খেয়েছি, সারা জীবন গরিব দেখেছি, সারা জীবন অভাব দেখেছি, সারা জীবন কিছু চেয়ে পাইনি, এবার সারা স্মার্ট ভ্যালু চেয়েছি, সব পাবো, সব করবো। Yes. এই প্রতিশোধের যারা যাদের নেই কিচ্ছু হবে না তাদের, তারা মরে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে। লোকের ট্রেনিং এ লোকের সাকসেস দেখে 4 দিন ভালো লাগে, 4 বছর ভালো লাগতে পারে না, 10 বছর ভালো লাগতে পারে না। নিজের ভেতরে কিছু কারণ চাই। ওই মেয়েটা যখন আমাকে ফোন করে বললো তোকে আসতে হবে, আমি বললাম আসতে পারবো না রে, কারণ আমি মাইন্ডসেট করে নিচ্ছি হেঁটে হেঁটে আমি যাবো না, পাতিমাল আমি যাবো। আমি সারা ওই স্কুলের সব থেকে গরিবদের মধ্যে একটা জানি প্যান্ট কেনার ক্ষমতা নেই প্রপার। স্মার্ট ভ্যালু তো আমি জয়েন করেছি লোকের জুতো পরে, লোকের জুতো, লোকের জুতো। স্মার্ট ভ্যালু তো আমি জয়েন করেছি লোকের জুতো পরে এসেছিলাম। সিনিয়ররা বলেছিল প্রফেশনাল শু পরে আসতে হবে। জিন্দেগিতে আমার বাড়িতে কোনোদিন আমি প্রফেশনাল শু পরি, জিন্দেগিতে আমাদের বাড়িতে প্রফেশনাল শু কেনা হয়। স্মার্ট ভ্যালু ট্রেনিং এ আসলে নাকি প্রফেশনাল শু পরে আসতে হবে। আমার বাড়ির পিছনে আমি যেখানে ভাড়া থাকতাম, আমার বাড়ির পিছনে সতীশ দা বলে একটা দাদা থাকতো, ওই দাদাটার বাড়িতে গেলাম, আমি জানি থাকলে এর কাছে থাকতে পারেও, থাকার সম্ভাবনা যদিও নেই, তাও যদি থাকে। গেলাম সতীশ দার কাছে, সতীশ দাকের কাছে গিয়ে দেখলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা একটা জুতো হবে ভালো পরে যাওয়ার মতো অফিসিয়াল? বললো আমার কাছে নেই, আমার কাছে জুতো নেই। আর ওরাও কাজবাজ করা ছেলে মেয়ে বা মানে অফিস কাছারি যায় না, নরমাল কাজবাজ করে, ওদের কাছে থাকার কথা না একটু, তাহলে যদি পাওয়া যায়। তো যখন গিয়ে সতীশ দাকে বললাম, সতীশ দা বললো আমার কাছে হবে না রে। তো হবে না বলে এবার কি করে যাব? ঘটনা চক্করে যখন বেরোচ্ছি তখন দেখছি সতীশ দার বাড়ির পাশে যেখানে ডাস্টবিনটা আছে ওখানে না দুটো জুতো পড়ে আছে যার পুরো ছাল নেই, কালো জুতো, ছাল ওঠা। আরে দাদা এই জুতোটা যদি না লাগে আমি তাহলে নিয়ে যাবো। বলছি এটা নিয়ে গিয়ে কি করবি? আমি না দাদা এটাতে হয়ে যাবে। ওই ছাল উঠে যাওয়া কালো জুতো লোকে পরে আমি তারপর ট্রেনিং এ যাই। এটা ছিল আমার বিগিনিং, এটা ছিল আমার বিগিনিং। প্রফেশনাল জামা নেই, বাবার পুরনো জামা এরকম ঢোল ঢোল পড়ে যায়, এটা ছিল আমার বিগিনিং। আর আজকে আমি যে জুতোটা পরে আছি ইটালিয়ান শু কোম্পানির দাম 20,000 টাকা। ছোট রুচি থাকলে মেয়েটার ডাকে চলে যেতাম। সব জায়গায় সারা জীবন হীনমন্যতায় কাটিয়েছি। আমি যে কোচিনে পড়তাম সেই কোচিনে আমাদের সরস্বতী পূজার দিন রব করে উৎসব হতো। কোচিনে সব স্টুডেন্টরা আসতো সেজে গুজে, রব উৎসব হতো কোচিনে। সারা বছর সবাই দুর্গাপূজার ওয়েট করতো আমাদের কোচিনের স্টুডেন্টরা। সারা বছর ওই কোচিনের 500,000 স্টুডেন্ট ওয়েট করতো যে কোচিনে পাঠভবনে কবে সরস্বতী পূজা হবে। কেন? সব ইয়াং ছেলেমেয়েরা সেজে গুজে এসে এক অপরকে দেখাবে। আমি যেতাম অজন্তা চটি পরে 150 টাকা দাম, 100 টাকা দাম। অজন্তা চপ্পল হয় না সাদা কালারের,
সবাই 3000 টাকা জিন্স পরে এসেছে, জ্যাকেটটা পরে এসেছে, কি সুন্দর। আমি যখন পার্টি ড্রেস পরে আমাদের কোচিনে গেছি তখন 9-10 এর কথা বলছি, আমি 9-10 এর কথা বলছি। আজকে যে আমার ওয়াইফ, আমার গার্লফ্রেন্ড, তার সামনে দাঁড়াতে লজ্জা পেতাম আমি। সেটা তো আমার চটিটা না দেখা যায়, তার জন্য আমি আমার বন্ধুটাকে আগে রাখতাম, আমার পাটাকে না ওর পিছনে লুকিয়ে রাখতাম, আর কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম আর হীনমন্যতায় ভুগতাম। লোকে বলে স্টেজে উঠে বড় বড় কথা বলে, বলবো সারা বলবো বড় বড় কথা, বড় হয়েছি ওখান থেকে মাটি কেউ কেউ ভুলে যায় আর কেউ কেউ মনে রাখে। যারা মনে রাখে তাদের জন্য স্মার্ট ভ্যালু কাজে দেয়, যারা মনে রাখে তারা স্মার্ট ভ্যালুকে জান পেয়ে যায় আরো দৌড়ায়, আর যারা ভুলে যায় তাদের জন্য স্মার্ট ভ্যালুটা হাসির জায়গা হয়ে যায়। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে আজকে এখানে এসে দাঁড়িয়ে চিৎকার করতে হবে, ট্রেনিং দিতে হবে। আমার কোনো সিনিয়র নেই যে আমাকে বলবে ট্রেনিং দিতে হবে। আমার কোনো এরকম এমার্জেন্সি নেই আমাকে ট্রেনিং দিতে হবে, আমার কোনো এরকম দায় নেই আমাকে এখানে ট্রেনিং দিতে হবে। আমি স্মার্ট ভ্যালুর নাম্বার 1 ইনকাম করি, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার লেভেলে যারা স্মার্ট ভ্যালুতে আছে প্রত্যেকটা লিডার, আমি জানি না আমি কাউকে বলা উচিত, আমার প্রত্যেকটা লিডার যতটা রিল্যাক্স করে তার থেকে বেশি মাথা ঘামাই আমি। এর জন্য ভগবান আমাকে দেয়, কারণ আমার স্মার্ট ভ্যালুটা ভালো। আজকের এই ট্রেনিং এ যদি এখান থেকে একটা ছেলে একটা চেক এক্সট্রা কামায়, একটা ছেলে, বাকিদের বাদ দিয়ে একজন যদি এক্সট্রা একটা চেক কামায়, তাতে আমার কিচ্ছু লাভ নেই। আমি সিলিং ইনকাম করি উপরালা দয়া। তার মানে এখানে আমি যা কথা বলছি এটা আমি ভালোবাসি স্মার্ট ভ্যালুকে, তাই বলছি। এখানে যে আমি কথা বলছি এটা কাউকে ট্রেনিং দিচ্ছি না, আমি নিজেকে জিন্দা রাখার জন্য দিচ্ছি। এখানে যা কথা বলছি এটা আমার ইমোশন। আমার শরীর খারাপ হলে আমি ট্রেনিং দিই কেন? আমার বিলিভ এটা, শরীর খারাপে যদি ট্রেনিং দিই পজিটিভ এনার্জি আসবে, পজিটিভ এনার্জি আমার নেগেটিভ এনার্জিটাকে ছুঁড়ে ফেলে দেবে আমার শরীর খারাপ। আমার যদি জীবনে কোনো দুঃখ লাগে আমি স্টেজে আসি, ট্রেনিং দিই, কাজ করি, টিম করি, টিম মিটিং করি, এটা আমার বিলিভ। আমার সারা লাইফ এইভাবে বিলিভে কেটেছে যে ট্রেনিং এর দিন অন্য কোথাও যাব না। কেন? আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। কেন? কারণ আমি ট্রেনিং কে মিস করে আমি ডিসলয়ালিটি করছি, আমি ট্রেনিং কে মিস করে ঘুরতে যাচ্ছি, যাব আমি যাই না। বিলিভ। সকালবেলায় ঘুম থেকে উঠলে চোখটা যখন খুলি একদিকে থাকে ভগবানের ছবি, আরেকদিকে থাকে স্মার্ট ভ্যালু, দুটোকে একসাথে তাকাই, তারপর আমি ঘুম থেকে উঠি। বিলিভ। বাকিরা স্মার্ট ভ্যালু করছো, বাট তোমার স্মার্ট ভ্যালু আলাদা হওয়া উচিত। Is that clear? Yes or no? বাকিদের প্রবলেম আসবে, তোমার প্রবলেম আলাদা হওয়া উচিত। আরে ইউনিক প্রবলেম নেই, তাহলে ইউনিক লাইফ কি করে হবে? সবার কপালে না প্রবলেমও আছে। আজকে আমার যা জীবনে প্রবলেম আছে তোমার আসবে না, তুই চাইলেও আসবে, তুই চাইলেও আসবে। আমি একটা ছবি পোস্ট করলে আমাকে 10টা লোক, 20টা লোক, 2000টা লোক গালাগালি দেবে। কেন? আমাকে অনেক লোক চেনে, অনেক লোক প্রশংসা করে, তাই কিছু মানুষ গালাগালি দেবে। কালকে আমি যেতে যেতে রাজুকে বলছিলাম, আমার রাজুকে আমরা সবাই চিনি তো, তো রাজুর জন্য একটা বিগ হ্যান্ড হয়ে যায়। খুব ভালো ছিল। তো রাজুর সাথে যখন আমি যাচ্ছিলাম, রাজু আমাকে রাজু আমার মানে কিছু বিষয় অনেক কিছু জানে যে এই ওই ব্যাপার। তো রাজুর সাথে আমার একটা বিষয় কথা হচ্ছিল, তাই না? দেখ ভাই, আজকে এত মানুষ আমাকে হিংসা করে, এত মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলে, কেন বলে? আমি যদি আজকে একটা পাতি মানুষ হতাম, এত লোক হিংসা করতো? এত নাম পেয়েছি, এত ফেম পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এত রেকগনিশন পেয়েছি, এত ইনকাম পেয়েছি, এত বড় টিম পেয়েছি, বাই প্রোডাক্ট মানুষের হিংসা হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি যদি তাদের থেকে তলায় যেতাম আমাকে কেউ হিংসা করতো না। এত কিছু লাইফে ভগবান দিয়েছে আমাকে, বাই প্রোডাক্ট লোক হিংসা করে, তাহলে আমি কি জন্য কাঁদবো?
আমি কি জন্য কষ্ট পাবো? আমাকে লোক হিংসা করে বলে, আমার সাথে পলিটিক্স করে বলে, আমার নামে বদনাম করে বলে, আমার সাথে খারাপ করে বলে, এর জন্য কাঁদবো? আরে ভাই এটা করছে বিকজ আমি এত বড় সাকসেস পেয়েছি। তাহলে ওপরওয়ালার কাছে যদি আমি এর জন্য কমপ্লেন করি, তাহলে ওপরওয়ালা বলবে তো সাকসেসটাকে আগে কেড়ে নিতে হবে, তাহলে এগুলো সব চলে যাবে। হ্যাঁ কি না? তাহলে আমি কিসের জন্য কাঁদবো? তাহলে আমি কাঁদবো না খুশি হবো? ইয়েস। আমি রাজুকে বললাম ভগবান এর থেকে 10 গুণ বেশি আমাকে হিংসা দিক, ভগবান এর থেকে আমাকে 10,000 গুণ বেশি অপমান দিক, খারাপ কথা বলুক, খারাপ দিন দেখাক, কেন? সব প্যারালালি, সব প্যারালালি চলে। এগুলোকে বলে মাইন্ডসেট, এগুলোকে বলে দেখার ক্ষমতা। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বলে দেব। তো আমি মাইন্ডসেট করে নিয়েছিলাম আমি গাড়ি ছাড়া যাবো না, গাড়ি ছাড়া আমি পাতি মালের মতো এইভাবে জীবন কাটাবো। তো মেয়েটা যখন আমাকে ফোন করে বলছে তুই আসছিস তো, না না আমার হবে না, আমার 6 মাস টাইম লাগবে। এবার আমি প্ল্যান করে নিয়েছি আমি 6 মাসের মধ্যে গাড়ি কিনবো, 6 মাসের মধ্যে গাড়ি। বলছে 6 মাস? কত কাজ তোর? 6 মাস লাগবে? সবাই রাজি, তুই তোর আসতে 6 মাস লাগবে? কত কাজ? আরে না না আমার আসতে পারবো না, আমার কিছু প্রবলেম আছে। বলছে কি এমন প্রবলেম যে একদিন আসতে পারবি না? এবার আমি তোকে বলছি না আমি কেন আসবো না, শুনলে আমাকে পাগল বলবে, হ্যাঁ কি না? ও আলাদা সফটওয়্যারের, আমি আলাদা সফটওয়্যার। ও বলছে দেখা করতে, গাড়ি নিতে। আরে যেই ছেলে ভাই এরকম অজন্তা চুটি পড়ে লজ্জায় জীবন কাটিয়েছে, সে সারা গাড়ি নিয়ে ঢুকবে আর বারবার দেখবে না, সারা প্রতিশোধ কোথা দিয়ে? রিভেঞ্জ দরকার, রিভেঞ্জ। গাড়ি ছাড়া ঢুকবোই না। ও আমাকে অনেক কিছু বললো, লাস্টে গিয়ে মালটা রেগে গেল, রেগে গিয়ে বললো তোর অনেক অহংকার, এমন কোনো কাজ নেই, কি এমন কাজ, আমরা কি কাজ করি না, এই ওই। দেখ ভাই তোকে আমি বুঝিয়ে পারবো না, তো যা মনে হয় বল, বাট আমি 6 মাস পরে বল আমি আসি। ধরো 6 মাস পরে গাড়ি এলো না, তাহলে প্রথম তার 6 মাস পরে। আমার কন্ডিশন ফার্স্ট, আমার লাইফের প্রায়োরিটি ফার্স্ট। হ্যাঁ, এরা আমার লাইফে চেঞ্জেস আনবে না, এরা আমার লাইফে চেঞ্জেস আনবে না। আর ওই যে আর বিশেষ করে আমি জানি ওই যে ওখানে রিইউনিয়ন হচ্ছে, ওখানে সবাই আসছে, আমি তো জানি ওখানে এক একটা মেয়ে কি সুন্দর দেখতে, এক একটা ছেলে কি সুন্দর দেখতে। আমি কি, আমি তো পাতি মাল, আমাকে তো কোনো দিক দিয়ে ভালো না। আমি দামি জামা কাপড় পরে যেতে পারবো, আমি দামি গাড়িতে ঢুকছি না, আমি দেখতে ভালো, আমি তো কেউ না, সারা জীবনই কেউ নাই, থেকে যাবো নাকি? কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ, সারা জীবনই কেউ না, থেকে যাবো। তো সুতরাং মাইন্ডসেট। আর সেদিনকে যদি আমি ফ্যাল করে ঢুকে যেতাম, সেদিনকে যদি আমি ফ্যাল করে ঢুকে যেতাম, কি হতো তাতে? দেখে মনে হয় কিছু হতো। একদিন নষ্ট হওয়ার বিষয় না। ফ্যাল করে যদি আমি সেদিনকে চলে যেতাম, কি হতো তাতে? একদিন নষ্ট হতো, কি হতো? সেলফ বিলিভ নষ্ট হয়ে যেত, সেলফ রেসপেক্ট নষ্ট হয়ে যেত, ভেতরে সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যেত। আমি যে আজকে আমি হয়েছি, আমার বানাতে হয়েছে আগে নিজেকে, ওই পিকচারাইজ করতে হয়েছে আমি কে। ছোট ছোট কমিটমেন্ট মানুষকে বড় করে, ছোট ছোট কমিটমেন্ট, ছোট ছোট নিজের ইমেজ বড় করে মানুষ। সেই দিনকে যে আমি আমার ইমেজটা যদি অজান্তে ফেলে দিতাম, চলে যাওয়া মানে কি একদিন নষ্ট হওয়া না, চলে যাওয়া মানে অজান্তে আমি উইক হয়ে গেলাম। উইক মানে আমার কাছে এগুলোর থেকে অন্য কিছু বেশি ইম্পর্টেন্ট। উইক হয়ে গেলাম, আমার কাছে স্মার্ট ভ্যালু ছাড়াও অন্য কিছু বেশি ইম্পর্টেন্ট। আমি উইকেস্ট হয়ে যাব, কোনদিন বড় হতে পারবো। কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ, মেজরিটি মানুষ এই হ্যাকিং গুলো বোঝে না, মেজরিটি মানুষ এই টেকনিক গুলো বোঝে না। সবাই একদিন ট্রেনিং মিস করে, যদি আমি তো রোজই ট্রেনিং এ আসি, একদিন ট্রেনিং মিস করে যদি বিয়ে বাড়ি চলেও গেলাম, তাহলে কি যায় আসে? কিচ্ছু যায় আসে না, দেখে মনে হয় না কিচ্ছু যায়। কিন্তু তোমার যে সেলফ ইমেজ নষ্ট হয়ে যাবে, এটার জন্য পুরো জীবন তোমার বরবাদ হয়ে যাবে। আর যেদিনকে তুমি এটা স্যাক্রিফাইস করবে না, ভেতরে গেঁথে যাবে তোমার সাবকনসিয়াস। যেদিন বেলা স্যাক্রিফাইস করে তুমি তাও ট্রেনিং এ আসবে, তার জন্য বাড়িতে হয়তো 2-4 দিন তোমাকে খারাপ কথা বলবে না, সাবকনসিয়াস মাইন্ডে স্যাক্রিফাইসটা গেঁথে যায় এবং মানুষের সেলফ ইমেজ বড় হয়ে যায়। এবং আমি লিখে দিচ্ছি তুমি সারা জীবন ওই দিনটা ভুলবে না। এরকম অনেক ট্রেনিং এর দিন আছে তুমি ভুলে যাবে, বাট ওই দিনটা ভুলবে না যেদিনকে হয়তো তুমি কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল, বাট ওইগুলোকে ছেড়ে স্যাক্রিফাইস করে স্মার্ট ভ্যালুটাকে
প্রতি পদে পদে তোমার ভেতরে একটা ইমিউনিটি বিল্ড করবে। তুমি আর সাধারণ থাকবে না, তোমার চিন্তা ভাবনা ওই লেভেলে চলে যাবে যেখানে তুমি আর হারতে চাইবে। সেলফ ইমেজ খুব ইম্পর্টেন্ট। মানুষ না নিজের কর্মের দ্বারা সেলফ ইমেজ তৈরি করে, সেলফ ইমেজ কিন্তু তার জীবন তৈরি করে। আই হোপ আমার কথাগুলো বোঝাতে পারছি, হ্যাঁ কি না? কথাগুলো বোঝাতে পারছি, হ্যাঁ কি? তো স্মার্ট ওয়ার্কটা শুধু লোককে দেখলে হবে না, নিজের কাহিনী তৈরি করো। নিজের কাহিনী তৈরি করা খুব ইম্পর্টেন্ট। এগুলো একটা টিপস। সেকেন্ড টিপস কি আমার জীবনে খুব বেশি কাজে দিয়েছে, এক তো আমি বারবার বলছি আমার একটা সেলফ স্টোরি ছিল, যে স্টোরি আমি আগে ভেবে রেখেছিলাম সেটা পরে আমার জীবনে হয়েছে। স্টোরি ছিল আমার লাইফে। আমি ট্রেনিং হলে এসে চুপচাপ বসে থাকতাম এবং আমি ভাবতাম একদিন এই হলে এত লোক এখানে উঠা বসা করছে, আমি কোনায় বসে থাকতাম চুপচাপ। কোনায় বসে বসে চুপচাপ আমি আমার লাইফের স্ট্রাগল গুলোকে শুনতাম। কোনায় বসে বসে চুপচাপ আমি আমার বাড়ির প্রবলেম গুলোকে ভিজুয়ালাইজ করতাম। কোনায় বসে বসে চুপচাপ আমাকে যারা যারা নেগেটিভ মারতো, যারা যারা কাঁদিয়েছে, যারা যারা অপমান করেছে, খারাপ দিন, প্রত্যেকটা জিনিসকে আমি প্রতিদিন ট্রেনিং এ বসে বসে ট্রেনিং শুরু করার আগে বসে বসে ভাবতাম। এবং ভাবতাম একটা দিন আসবে এই ঘটনাগুলো আমি স্টেজে গিয়ে বলবো। একটা দিন আসবে যেদিন আমার এই প্রত্যেকটা প্রবলেম একদিন আমি এক্সাম্পল বানিয়ে দেবো, যেদিন আমি স্টেজে দাঁড়াবো। আমি যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন প্রতি সময় আমি নিজেকে স্টেজে দেখেছি। প্রতি সময় আমি নিজেকে স্টেজে দেখেছি। আমি যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন আমি নিজেকে গাড়ি ছাড়া দেখি। আমার জীবনে যাই সিচুয়েশন আসুক না কেন আমি সব সময় দেখেছি আমি স্মার্ট ওয়ার্কের সব থেকে টপ মোস্ট ক্রাউন অ্যাচিভার। তখন আমি ভাবতাম ক্রাউন অ্যাচিভমেন্ট আমি আমার লাইফের সব থেকে টপ মোস্ট ফেমাস ক্রাউন অ্যাচিভার হবো। বাকি স্মার্ট ওয়ার্কের ক্রাউন অ্যাচিভার থাকবে, বাট প্রত্যেকটা স্মার্ট ওয়ার্কের অ্যাসোসিয়েটের জন্য বাকি ক্রাউন অ্যাচিভার একদিকে, বিকাশ বসাবে একদিকে। অলরেডি প্রি প্ল্যানিং করা, অলরেডি ভাবা। আমি আমার জীবনের প্রত্যেকটা খারাপ সময়গুলোকে মাইলস্টোন মানি, কিন্তু লক্ষ্য একদিকে ক্লিয়ার আমার কাছে। আমি কোথায় যেতে চাই, আমি কেন স্মার্ট ভ্যালু করছি। আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেখে আমার মনে আছে যে এই বছর আমি রুবি অ্যাচিভার হওয়ার সময় যখন আমি যাই রুবি অ্যাচিভমেন্টে, তো আমার মনে আছে আমি কখনোই না ওই একদম সামনের রোতে বসে না ভিআইপি সিট আমি কোনোদিন বসতাম, আমি কোনোদিন অত সাহস হয়নি, আমার অত অকাত হয়নি, এবং আমি কমফোর্টেবল। আমি সবসময় পিছনে বসা মানুষদের মধ্যে একজন। আমি পিছনে বসতে কমফোর্টেবল করি, আমার সবার সামনে বসতে আমার অত কনফিডেন্স আসে না। আমার মনে আছে যাই হোক তখন রুবি অ্যাচিভার, তো ভিআইপি সিটের অনেকগুলো সিটের পিছনে আমি বসেছিলাম। তো ওই সময় একটা স্মার্টওয়্যারের অনেক বড় স্পিকার, অনেক বড় লিডার, উনি উঠলেন স্টেজে। যখন উনি উঠলেন উনি মাইক নিয়ে কথা বললেন, ট্রেনিং দিলেন। আমি ওখানে বসে বসে আমার কেন জানি না আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আমার মনে হচ্ছিল কবে আমি স্মার্ট ভ্যালুর এই নেতাজি ইন্ডাস্ট্রি স্টেজে। আমি ওখানে বসে বসে কেঁদে ফেলেছি। আমার ভেতর থেকে ডাক এসেছিল, আমার ওনাকে দেখে মনে হচ্ছিল আমি কেন নেই স্টেজে, আমি কেন কিছু করতে পারি। তখন আমি রুবি অ্যাচিভার, বাট খিদে আমার রুবি অ্যাচিভমেন্টে গাড়ি ফাড়ি এসব আমার খিদে কি, আমার খিদে বলছে এই লোকটার মতো, এই মানুষটার মতো বড় অ্যাচিভার কেন আমি না, কেন আমি এনার জায়গায় দাঁড়িয়ে স্টেজে নেই, কেন অনেক 20,000 মানুষ আমাকে চেনে না। ওখানে আমি দেখে কেঁদেছিলাম। এবং ভগবানের অশেষ কৃপা, তার পরের বছরই আমি ওই স্টেজে দাঁড়িয়েছিলাম। ঘটনা চক্করে। সুতরাং চাইতে হবে, ইউনিভার্স থেকে না চাইতে হবে। ইউনিভার্সেরও ক্লিয়ার থাকা উচিত যে তুই তো 3 বছর দিয়েছিস, তুই কি চেয়েছিস আমার থেকে যে তোকে দেবো। তো চাওয়ার মধ্যেই তো কোনোদিন ক্ল্যারিটি নেই। কখনো তো বলিস এই বছর এই চাই, কখনো বলিস এই 6 মাসে এই চাই, কখনো বলিস প্রতি উইকে এই চাই। তুই চাস কি অ্যাকচুয়ালি? 3 বছরে তো তুই 25 রকমের জিনিস চেয়েছিস, কোনটা চাস সেটাই তো আজ পর্যন্ত জানতে পারবি। আমি আমার লাইফে দেখেছি 5 বছর স্মার্ট ভ্যালু করেছে। 5 বছরে আমি তাকে জিজ্ঞাসা করি তুই কি 5 বছরে কোনোদিন 1 কোটি টাকা চেয়েছিস? 5টা বছর 1 কোটি টাকা কামানোর জন্য দিয়েছিস? তাই পাস। ইউনিভার্স তো জানে না কি চায়। প্রতি বছর কি একটা গোলের পিছনে দৌড়াস না, কি করা হবে? বড় বড় মানুষদের মধ্যে আমি দেখেছি প্রবলেম কি চায় নিজেরাই জানে না।
কখনো চাই এই বছর এই মারবো, কখনো চাই এই উইকে এই মারবো। আরে শালা এত পাল্টাচ্ছে, এর ব্রেনও জানে না এর কি চায়। কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ, এটা লাইফে গোল সেট থাকা উচিত। আমি এখানে যাই, দেখতে পাচ্ছি এখানে যেতে হবে। থার্ড, এখানে আমি জায়গা কারা গান শুনে। আমার লাইফের সবথেকে বেশি একটা পাওয়ার পয়েন্ট গান। বিরাট বড় জিনিস, আগুন লাগিয়ে দেয় আমার ভেতরে গান। ফলাপে যাওয়ার আগে আমি গান শুনতাম। ওই গান আমি শুনে নিয়েছি না, ফলাপে গিয়ে আমি জ্বালিয়ে দেবো, ট্রেনিং এ গিয়ে আমি জ্বালিয়ে দেবো। গান আমার ইমোশনকে ট্রিগার করে। এবার কেউ গান শুনে যাওয়ার, গান শুনে আশিক হয়, তুমি গানের মাধ্যমে ভিজুয়ালাইজ করছো তোমার যাকে চাও সেটা, কোন মেয়েকে। আর কেউ গানের মাধ্যমে সে আশিক হলো তার সাকসেসে, সে ক্রাউনকে অ্যাচিভ করতে চায়। যদি তুমি কোনো মেয়ের প্রতি পাগল হও, ওইটাকে মাল্টিপ্লাই করে দেবে। আর যদি তুমি কোনো পজিশনের জন্য, তুমি কোনো লাইফে কোনো সাকসেসের জন্য, কোনো জায়গার জন্য, যদি তুমি কোনো পিনের জন্য তুমি একটা জিনিস চাও লাইফ থেকে, ওই গান তোমার ইমোশনকে মাল্টিপ্লাই করে দেবে। আমি গান শুনতাম এবং বসে বসে ভাবতাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কথা। আমি দেখতে পেতাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হাজার হাজার মানুষের ভিড়। আমি দেখতে পেতাম আমি দেখতে পেতাম যখন মিউজিক চলছে, আমাকে কেউ ইন্ট্রোডিউস করছে, কিভাবে ইন্ট্রোডিউস করছে মার্বেল কোনো বড় লিডার, আমি উঠছি দেখতে পেতাম। আর আমি চোখ দিয়ে কেঁদে ফেলতাম, ইমোশন। ক্রাউন অ্যাচিভমেন্ট যখন আমার কমপ্লিট হয়ে যায়, তারপরে আমার নেক্সট টার্গেট ক্লিয়ার হয়। তারপরে যখন টার্গেট ক্লিয়ার হয়, আবার নেক্সট টার্গেট ক্লিয়ার হয়। আস্তে আস্তে যখন আমি টপে চলে আসি স্মার্ট ভ্যালু, তারপরে আমি আমার লাইফের গোল খুঁজে পাই। যে এইবার কি, নেক্সট কি। আর যখনই গোল খুঁজে পাবো না মানুষ, তখনই সে তার লাইফে কাজ তো করবে, বাট ওই কাজের মধ্যে জান থাকবে না। তখন হচ্ছে আমার গোল কি। এতদিন অবধি আমি তলায় ছিলাম, উঠতে 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 একটা সময় ছিল আমাকে 1 কোটি টাকা কামানো আমার গোল ছিল লাইফে। 1 করোড় কামাতে হবে আমাকে, একটাই টাকা 1 করোড় কামিয়েছি। ক্রাউন মারতে হবে তার জন্য, কামিয়েছি। ক্রাউন হয়ে গেছে, আমি 13 নম্বরে চলে এসেছি স্মার্ট ভ্যালুতে। এবার আমাকে 1 নম্বরে যেতে হবে। আমি গেছি। আজকে আমি স্মার্ট ভ্যালুতে সবথেকে বেশি, এন্টার স্মার্ট ভ্যালু সবথেকে বেশি টার্নওভার হয় আমার। নেক্সট গোল কি, যেখানে আমি আমার পুরো সবকিছু ঝুঁকে দেব। নেক্সট গোল, তারপর অনেক সময় লাগে আমাকে নেক্সট গোল খুঁজতে আমার। কিন্তু আমি অনেককে দেখি যে অনেকের আছে 5 বছর, 7 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর বিনা গোলে, কি গোল আলটিমেট জানে না। অনেকে গোলকে টুকরো টুকরো ভাগ করে দিচ্ছে। একবার যদি জিজ্ঞাসা করে তো টার্গেট কি, আমার দাদা এই বছর, মানে টার্গেট কি এই বছর। আর অলিম্পিকে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করলে আমার টার্গেট এই বছর হয়, আওয়াজ পাচ্ছি না, হয়। আরে ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করলে আমার টার্গেট কি এই বছর, বলে আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না। স্মার্ট ভ্যালুতে জিজ্ঞাসা করলে টার্গেট কি এই উইকে, এই উইকে, এই বছরে 6 মাসে 3 মাসে কুচি কুচি করে দিচ্ছে টার্গেট। আমার টার্গেট, আমার গোল্ড নিয়ে আসতে হবে দেশের জন্য। এই বছর ওই বছর কি গোল্ড নিয়ে আসতে হবে, তাতে যদি এই বছর হয় এই বছরই নিয়ে আসবো, আর না হয় পরের বছর নিয়ে আসবো। তা না হয় আরে গোল ক্লিয়ার ভাই, ইয়েস অর নো। ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, গোল কি ইউপিএসসি ক্র্যাক করতে হবে। এই বছর হবে এই বছর, নালে পরের বছর, নালে পরের বছর, নালে পরের বছর। একটা গোলের পিছনে 6 বছর দিয়ে দিচ্ছে, বাট গোল একটা। আমাদের এখানে গোল কি 10 রকমের গোল, 6 বছর ধরে 12 রকমের গোল নিয়ে বসে আছে। আওয়াজ পেলাম না, হ্যাঁ কি না, বুঝতে পারছি? বিরাট বড় প্রবলেম। এক একজন তো বিজনেস করে যায়, নিজের প্রবলেমই জানে না, নিজের প্রবলেম নিজে জানে না। আমি তো 100টা মানুষের সাথে বসে তার সাইকোলজি বুঝে তারপর প্রবলেমটাকে তোমাকে আইডেন্টিফাই করে ডাইরেক্ট রেডিমেড দিয়ে দিচ্ছি যে প্রবলেম এগুলোতে আছে। অনেকে আছে গান শোনে না, ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নিয়ে হবে না, শুধু ট্রেনিং এর থেকে বেশি কাজ করবে ট্রেনিং। এগুলো সব এক একটা ইম্পর্টেন্ট পার্ট, শুধু ট্রেনিং ইম্পর্টেন্ট, গানটাও
আর তুমি গান শুনলে আমার লাভ আছে? আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? তুমি গান শুনলে আমার লাভ আছে? গান শুনতে হবে। গান ট্রিগার করে মানুষকে। এখানে আমার দ্বারা স্কিল হলো না, পড়াশোনা করো। একটা গল্পের বই হলো, গল্পের বই নিয়ে এসে প্রতিদিন পড়ো 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 পেজ। গল্পের বই পড়লে একটা শিক্ষিত মানুষের লেখা যদি পড়ো, তার কথাগুলো পড়তে পড়তে একদিন তোমার ওই টানটা চলে আসবে, কথা বলার টানটা চলে আসবে। একদিন গল্পের বই তো পড়ো ভাই মজা নিয়ে। গল্পের বই পড়তে পড়তে শিক্ষিত হয়ে গেছো, কারণ 15 বছর তো সারা পড়াশোনার ডাব্বাবাজি মেরে অশিক্ষিত ছিলে। ফাঁকিবাজির তো কোথাও না কোথাও ভর্তুকি দিতে হবে। 15 বছর তুমি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলে। 15 বছরে তুমি বাংলা, ইতিহাস, ইংলিশ সব কিছু পড়াশোনা করার সুযোগ পেয়েছিলে। কিন্তু রাইটার পুরো ওইগুলাই যদি এমনি পড়তে, একটু কথা বলার স্টাইলটা ভালো হতো। আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? ওইগুলো এখন খ্যায় করে দিয়েছো 15টা বছর। 15টা বছর খ্যায় করে দেওয়ার পর আজকে তুমি কে? আমি একটা বড় ডাব্বা। আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা ঢেলে পাস করা, তারপর ভবিষ্যৎ কি হবে কোনো ঠিক নেই। চল পাস করো। আমাদের দেশে 76% এডুকেশন কোয়ালিফাইড, মানে লিটারেসি 76%। আর ইনকাম বছরে 2.5 লাখ টাকা। আমাদের দেশের ভারতবর্ষের মানুষের গড় ইনকাম বছরে 2.5 লাখ। তার মধ্যে থেকে একটা আম্বানি আর আদানিকে বাদ দিয়ে দিলে বছরে 2.5 লাখ টাকা হয়ে যাবে 1,80,000। কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ। আওয়াজ পাচ্ছি না, বুঝতে পারছি? হ্যাঁ। এদিকে একবারই বুদ্ধি আর মাইন্ডসেট হয়ে যাবে যে আজকে থেকে স্মার্ট ভ্যালু করছি, বুঝেছি। জীবনে 2 লাখ টাকার জন্য সালা চাকরি তো করতে যাবো না, যাই করে দিই। চাকরি করবো, স্মার্ট ভ্যালু থেকে মাথা লাগবো, তাহলে 2 লাখ কি করে কামানো যায়? কিছু হবে না আমার, তাহলে স্মার্ট ভ্যালু থেকে 2 লাখ কামানোর টার্গেট নেব। কিছু তো হবেই না যখন, তাহলে আমি স্মার্ট ভ্যালু করি। বাহানা চাই, বলে না বাহানা চাই। স্মার্ট ভ্যালু করার না বাহানা চাই। কোথাও তো কোটি বলতে যাবো না, তাহলে স্মার্ট ভ্যালু করি। স্মার্ট ভ্যালু তো আমার কিছু হবে না, তাহলে স্মার্ট ভ্যালু করি। বাহানা চাই, লোকে তো আমাকে সম্মান দেয় না, তাহলে স্মার্ট ভ্যালু করি। ইয়েস অর নো? লোকে পাত্তা দেয় না, তাহলে স্মার্ট ভ্যালু করি। সবাইকে নালায় ভেবে নিতে, তাহলে স্মার্ট ভ্যালু করি। সবাইকে প্রুফ করা যদি দেখাতে, তাহলে স্মার্ট ভ্যালু করি। স্মার্ট ভ্যালু করি ভাই। যে সব কারণে স্মার্ট ভ্যালু করি, স্মার্ট ভ্যালু করি, সে স্মার্ট ভ্যালু ঠিক করেই নেবে। যার মাথায় দ্বিতীয় থিংকিং আসে না, স্মার্ট ভ্যালু আমার তো সারা জীবন সারা স্মার্ট ভ্যালু স্মার্ট, সবাই স্মার্ট। যাই যাই তো হচ্ছে কিনা তারা কারণ খুঁজে নিচ্ছে, তা আমাকে বলি দেখ সারা স্মার্ট, দেখ সারা স্মার্ট। জামাই বাবু মরে গেছে, গিয়ে শ্মশানে গিয়ে মনে দুঃখ পেয়েছে, সবাই তো স্মার্ট হয়েছে। জামাই বাবু মরে গেল, ভাগ্নিটার কি হবে? কত এরকম মানুষ মরে যাচ্ছে, তাদের সন্তানদের কেউ দেখার নেই, এর জন্য সারা স্মার্ট হয়েছে। সবাই তো স্মার্ট ভ্যালু খুঁজে পাচ্ছে। আর মানুষের তো কিছু নেই, কিছুতে কিছু নেই। পাড়ার একটা ছুঁচো মারা গেছে, না আমি স্মার্ট ভ্যালু করবো। আমার মেকিং সেন্স থাকি না? যারা করার তারা কারণ খুঁজে নেবে, যারা না করার তারা কারণ খুঁজে নেবে। বা লাইফে একটা বলতে চাই, পারবো? গান অবশ্যই শুনতে হবে। কিছু না পড়ে এক পাতা ভাই বই পড়ো, এক পাতা লেখো। ট্রেনিং নেওয়ার অনেক স্টাইল আছে, কোনো একদিন বলবো ট্রেনিং কিভাবে নিতে হয়। এটা বলে কনফিডেন্স। এদের থেকে কনফিডেন্সের একটা ট্রেনিং নিন, আমি আজকে দিতে পারলাম না, আমি আজকে জানিলাম। কারণ আমার তো লাইফে আমি আজ পর্যন্ত 15 বছর কোনো জীবনে হল ট্রেনিং এ গেছি, মাঝখানে উঠে বাথরুমে গেছি, জীবনে দেখিনি বাথরুম কেমন হয়। হল ট্রেনিং এর বাথরুম কেমন হয় কিছু দেখিনি, হতে পারে যে চাপ বেশি হয়েছে হয়তো, সেটা পরের কথা। কিন্তু আমার লাইফে কোনোদিন এত চাপ আসেনি যে হল ট্রেনিং এর বাথরুমে যাবো। জাস্ট আমি কাউকে বলছি না, এটা আমি জাস্ট কি বলতে চাইছি, নিজেকে সিরিয়াস করা। বুঝতে পারছি? হ্যাঁ কি না? প্রচুর মানুষ ভাই অ্যাগ্রেসিভলি এগোচ্ছে, প্রচুর মানুষ অ্যাগ্রেসিভলি এগোচ্ছে। এখন আর ওই সময় নেই। 25 বছর আগে গল্প আলাদা ছিল, এখনকার গল্প আলাদা। এখন মানুষ না অত আর চাটে না। নেটওয়ার্ক মার্কেটিং এ চাটতেও সারা অকাল লাগে না, চাটে না। এখন 25 বছর আগে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো অস্তিত্ব ছিল না। 15 বছর আগে না অস্তিত্ব, এখন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং
মার্কেটিং এর চারটে অকাদে, কারণ যে চাটবে তার অবস্থাই তো শেষ হয়ে গেছে। ঘরে এখন প্রতিটা ঘরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও জানে চাকরি নেই। প্রতিটা ঘরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জানে চাকরি নেই। তারা নাইনে পড়ে ও জানে চাকরি নেই। বড় ভুল বলছি। ঘরে ঘরে মানুষের চাকরি নেই, সবাই জানে। আর চাটতে গেলে এখনো ওর চাটার মতো আর পরিস্থিতি নেই। আর স্মার্ট ভ্যালু এখন যে জায়গায় চলে গেছে, ডাইরেক্ট সেলিং এখন যে জায়গায় চলে গেছে, অলরেডি ভারতবর্ষে 30,000 কোটি টাকার টার্নওভার হচ্ছে। 30,000 কোটি টাকা এট নাও, 30,000 কোটি টাকা এখন ডেট। আগামী দিনে এটা 1.5 লাখ কোটি টাকার উপরে টার্নওভার করবে। 1.5 লাখ কোটি। কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ, 1.5 লাখ কোটি টাকার টার্নওভার মানে কি? আগামী 5-7 বছর পরে 1.5 লাখ কোটি টাকার টার্নওভার মানে 1.5 লাখ কোটি টাকার টার্নওভার হলে তার 50% 60% যদি ডিস্ট্রিবিউট হয়, মানে অলমোস্ট 1 লাখ কোটি টাকা ডিস্ট্রিবিউট হবে। ঠিক? আওয়াজ পাচ্ছি না? ঠিক? 60-70% ডিস্ট্রিবিউট হলে 1 লাখ কোটি টাকা মানুষ কামাবে। 1 লাখ কোটি টাকা মানুষ কামাবে। মানুষ 1 লাখ কোটি টাকা। তার মানে আগামী 7 বছরের মধ্যে, 1 বছরে 7 নম্বর বছরে 1 লাখ মানুষ 1 কোটি টাকা চেক নেবে। 1 লাখ মানুষ। তোমাকে শুধু একটা জায়গা নিতে হবে। 1 লাখ মানুষ 1 কোটি টাকা চেক নিতে চলেছে আগামী 7 বছর পরে। এটা আমার কথা না, এটা প্রেডিকশন করা হয়েছে। 1 লাখ মানুষ 1 কোটি টাকা চেক নেবে। এই 1 লাখ মানুষের মধ্যে তোমাকে একটা জায়গা নিজের বানিয়ে নিতে হবে। একটা জায়গা। এনাফ টাইম। 7 ইয়ার এনাফ টাইম। 5 বছর এনাফ টাইম। আমার কাছে আজকের দিনে এনাফ টাইম। 5 বছর মানে এনাফ টাইম। এনাফ টাইম। আজকে আমার টিমের একটা ছেলে 7 বছর হয়েছে, সেটা গাড়িটা বুকিং করে আসছে না। এন্টার ইন্ডিয়াতে স্মার্ট ভ্যালু বাদ দিয়ে দি, এন্টার নেটওয়ার্ক মার্কেটিং এ না এখন ওই গাড়ি এখনো পর্যন্ত নেই। যখন তারা হলে নিয়ে ঢুকবে, স্মার্ট ভ্যালু লেভেল এখানে হবে। স্মার্ট ভ্যালু ডিসি আওয়ান্তি নিয়েছিলাম। ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং এর ফার্স্ট সুপার কার ডিসি আওয়ান্তি। হিলে গেছিল। নেটওয়ার্ক মার্কেটিং এর ফার্স্ট টাইম সুপার কার নামিয়েছিলাম আমি 2 সিটার ডিসি আওয়ান্তি। যখন দিল্লিতে প্রোগ্রাম হয়েছিল, কোম্পানির অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, স্যার आप कुछ बोलिए, हम लोगों का टीम के लिए, सर हम लोगों का टीम देता है आपको देखने के लिए, कुछ बोलिए। তখন আমি একটাই কথা বলেছিলাম, ডিসি আওয়ান্তি কিছু না, একটা সময় আসবে স্মার্ট ভ্যালুর বাইরে। আজকে তো স্মার্ট ভ্যালুতে লোক BMW, জাগুয়ার, রেঞ্জ রোভার, মার্সিডিজ, দেখতে পায় অডি সব দাঁড়িয়ে থাকে। ভলভো কোন ব্র্যান্ড নেই স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালুকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। আর আমাদের জেনারেশন স্মার্ট ভ্যালু ওই জায়গায় নিয়ে যাবে। আজ থেকে 10 বছর পরে স্মার্ট ভ্যালু তার BMW, জাগুয়ারের আনাগোনা হবে না। তখন স্মার্ট ভ্যালু তার ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি। যাদেরকে দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল যে আমি কেন নেই, ওই মানুষটা আমাকে চেটেছিল। ওদের দাম জানিস? ভেতরটা দেখেছিস? কত ইনকাম লাগে জানিস? রিয়েলি বলছি, সময় কেটেছে। আজকে 2018 সাল থেকে 7 বছর 6 বছর হয়ে গেছে। আজকে মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে। আজকে মনে হয় যে একটা গাড়ির পিছনে 5 কোটি দেওয়ার থেকে 2.5 কোটি টাকা যদি কিছু মানুষকে দান করি, এটা অনেক বেশি কাজ হবে। অনেক কিছু হয়েছে, বাট তারপরেও না প্রতিদিন মাঝে মাঝে রাত্রে বেলায় না খুঁজে দেখি যে 2.5 কোটি টাকার গাড়িটা বা 3 কোটি টাকার বা 5 কোটি টাকার গাড়িটা কিনতে গেলে আমাকে এখন কোন জায়গায় যেতে হবে বা কবে কিনবো, তার জন্য কত অ্যাসেট লাগে। একটাই জিনিস কেনার পিছনে না আর ইচ্ছা নেই, কিন্তু একটা জিনিস সালা ভুলতে দিচ্ছে না। মনে হচ্ছে সালা ওটা করতে হবে, বলেছি মানে করতে হবে। কেন? কারণ একটাই কারণে, আমি বলেছি বলে করতে হবে না, তাহলে কেউ চেটেছে বলে করতে হবে।
গিয়ে কি আদৌ লাভ হবে? একটা কারণ পেয়ে গেলাম, না কেনা। সেকেন্ড, 5 কোটি টাকার গাড়িটা কেনা কি ভ্যালুয়েবল? তার জায়গায় তো 100টা বাচ্চার পড়াশোনার খরচা দেওয়া যায়, তাহলে কি গাড়িটা কেনা ভ্যালুয়েবল হবে? একটা কারণ পেয়ে গেলাম, না কেনা। কিন্তু ওই মালটার কথা আমাকে ভুলতে দেয় না, ওই মালটার কথা বলে কিনতে তো হবে। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি কিনতে তো হবে। ভগবান মুখ দিয়ে বলেছে, বলিয়েছে মানে কিনে নেবে, কিনতে তো হবে। তো স্বপ্নের একটা পাওয়ার আছে, শুধু ভালোবাসতে হবে, পালন করতে হবে, ধরে রাখতে হবে, আর ইমোশনকে বার করতে হবে। ইমোশনকে বার করতে হবে। ট্রেনিং একদিন যতটা আগুন জ্বালাতে পারে, ইমোশনকে, যে নিজের ইমোশনকে প্রতিদিন জ্বালাতে পারে, ওই তো অ্যাকচুয়ালি পাওয়ার হাউস, ওই তো কালকে কিছু করে দেখাবে। তো পারবো? ফাটিয়ে করতে পারবো? ফাটিয়ে করতে মানে ফাটিয়ে, ফাটিয়ে মানে ফাটিয়ে, ফাটিয়ে যেন ঢেকে যায়। তোমার প্রতিভার সামনে, তোমার জেদের সামনে, তোমার পাগলামির সামনে, তোমার স্ট্রাগলের সামনে, তোমার কমিটমেন্টের সামনে, তোমার ড্রিমের সামনে, তোমার অ্যাটিটিউডের সাথে, তোমার সবকিছুর সাথে বাকিরা যেন ঢেকে যায়। স্মার্ট ভ্যালিতে রুল করতেছো, নিজের ইতিহাস নিজে বানাও যে আমি স্মার্ট ভ্যালিতে রুল, কারণ খুঁজে নাও যে আমি কেন স্মার্ট ভ্যালিতে রুল করতেছি। নিজেকে স্পেশাল ভাবো যে ভগবান আমাকে স্পেশাল হবে, ভগবান আমাকে স্পেশালি স্মার্ট ভ্যালি। শাহরুখ খান কি করলো? চোখের সামনে কি দেখছি আমরা, কি শিখছি আমরা? শাহরুখ খান কি করলো? 30 বছর ধরে শুধু নিজেকে স্পেশাল বলে, আমি স্পেশাল, আমি স্পেশাল, আমি স্পেশাল, আমি বেস্ট, আমি বেস্ট, সবাই ভালো, আমি বেস্ট, আমি কিং, আমি কিছু করতে এসেছি, আমি মুম্বাই রাজ করতে এসেছি। ইতিহাস বানালো, নিজের কাহিনী বানালো। শিখতে হবে এগুলো। একটা ভার্বালাইজেশন 25 বছর ধরে করে গেছে, 30 বছর ধরে করে গেছে একটা ভার্বালাইজ। 60 বছর বয়স লোকটা, 26 বছর বলিউডে এসেছিল, 26 বছর বয়সে। 26 বছর থেকে 60 বছর, 35টা বছর একটা কথা কন্টিনিউ বলে 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 তারা ওটাকে সত্যিকারের ঘটনা বানিয়ে দিচ্ছে। সত্যিকারের ঘটনা বানিয়ে দিচ্ছে বলে 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 বলে, ভেবে 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 ভেবে। ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এত অহংকারের মতো কথা বলেন কারণ যে আপনি বেস্ট, তখন বলছে আমি অহংকারের কথা বলি না, আমি এটা বলি না এই কারণে যে আমি বেস্ট, আমি এটা এই কারণে বলি কারণ আমি নিজেকে বিলিভ করাতে চাই আমি বেস্ট, আমি বেস্ট, আমি বেস্ট। কারণ আমি জানি আমি বেস্ট না, আমি জানি আমার থেকে সুন্দর দেখতে অনেকে আছে, আমি জানি আমার থেকে হাইট অনেকের ভালো, আমি জানি আমার থেকে বডি অনেকের ভালো, আমি জানি আমার থেকে অনেকের ট্যালেন্ট বেশি, তাহলে আমি লড়বো কি করে? এর জন্য আমি নিজেকে বিলিভ করি, এর জন্য আমি নিজেকে বিলিভ দিই যে আমি বেস্ট। লেখো, ভাবো, কাজ একদিকে, এইদিকে থাকবে ফিজিক্যাল ওয়ার্ক, চলো, আর এইদিকে থাকবে মেন্টাল ওয়ার্ক। এইটা হলো আলটিমেট, এইটা হলো আলটিমেট। কথায় বলে না, জিমে গেলে তুমি যতই ঘাম বাহাও আর যতই ওজন তোলো, 20% রোল প্লে করে তোমার বডি ট্রান্সফরমেশনে জিম। খাবার প্লে করে, খাবার 80% রোল প্লে করে। তুমি স্মার্ট ওয়ার্কে যতই খাটো, এটা 20% 30% হয়তো 70% রোল প্লে করে মেন্টাল সিচুয়েশন, 70% রোল প্লে। Yes. এগুলো হলো অ্যাকচুয়ালি সিক্রেট। বাকিরা শুধু 20% এগিয়ে যাচ্ছে আর একদিন ভেঙে পড়ে যাচ্ছে। আর এটা যে করে যাচ্ছে সে সহজে ভাঙবে না, সে আরো পাওয়ারফুল হতে থাকে। পারবো? লাস্টে শেষ করে দেবে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিও করলে কেউ ভাই ছাড়বে না, কারণ অনেকে আছে আমার এই ট্রেনিং গুলোকে মিসইউজ করে, ছাড়বে না। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে? আশা করি সবাই রিকোয়েস্ট করা আছে।